আচ্ছা, সো আমাদের পড়াশোনার টপিক হচ্ছে অক্সিজেন থেরাপি। হ্যাঁ, সো আজকে ইনশাআল্লাহ আমরা অক্সিজেন থেরাপি যতটুকু সময় লাগে আমরা অক্সিজেন থেরাপিটা শেষ করবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। আর নেক্সট ক্লাস থেকে আমরা লিন্ডা ফিজিওলজি করবো। ওকে, সো নেক্সট ক্লাসে যখন ক্লাস করবো সবাই লিন্ডা ফিজিওলজি বইটা সামনে রাখবো, আমরা আগে থেকে জাস্ট বলে রাখলাম। আচ্ছা, সো অক্সিজেন থেরাপি আমরা কোথায় ছিলাম তোমরা যদি একটু মনে করে দেখো, সেটা হচ্ছে আমরা পজিটিভ প্রেশার ভেন্টিলেশন নিয়ে অনেক কথাবার্তা বলছি। দেন নন ইনভেসিভ অ্যান্ড ইনভেসিভ এখান থেকে শুরু করার কথা। ওকে, সো আমি একটা কথা আর একটা কথা তোমাদেরকে আরেকবার বলে দিই, একটা বেসিক কথা, সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল যে ব্রিদিং, সেই ন্যাচারাল ব্রিদিংটা আমাদের মেইনলি আমাদের যে প্রেশার সিস্টেম ইনসাইড দ্য লাংস, সেটা হচ্ছে নেগেটিভ প্রেশার, রাইট? সো নেগেটিভ প্রেশার বলতে আমাদের এনভায়রনমেন্টাল প্রেশার আমাদের এয়ারের প্রেশার চেয়ে বেশি, এটা হচ্ছে নেগেটিভ প্রেশার। আই মিন আমাদের এয়ারের প্রেশার এনভায়রনমেন্টাল প্রেশার চেয়ে কম, যদি সোজা বাংলায় বলি, এটা হচ্ছে নেগেটিভ প্রেশার। আর পজিটিভ প্রেশার মানে কি? পজিটিভ প্রেশার মানে হচ্ছে আমাদের এয়ারের প্রেশারটা এনভায়রনমেন্টাল প্রেশারের চেয়ে বেশি। ওকে, সো এটা হচ্ছে নেগেটিভ প্রেশার এন্ড পজিটিভ প্রেশার। এখন নেগেটিভ প্রেশার এন্ড পজিটিভ প্রেশার সম্পর্কে ডিটেলস বা রেসপিরেশনের মেকানিজম যখন পড়াবো তোমাদেরকে, 2-3টা ক্লাস পরে, তখন আরো ডিটেলস বলবো। হ্যাঁ, সো জাস্ট বেসিক জিনিসটা তোমাকে বুঝতে হবে যে আমাদের ন্যাচারাল ব্রিদিং এর সময় আমরা ইউজুয়ালি নেগেটিভ প্রেশার ইউজ করি, বা নেগেটিভ প্রেশার আমরা ইউজুয়ালি আমাদের ওইভাবে সেট করা সবকিছু রেসপিরেটরি ফিজিওলজি। বাট আমরা যখন একটা পেশেন্টকে ভেন্টিলেশনে রাখতেছি, আর সেটা নন ইনভেসিভ হোক অথবা ইনভেসিভ হোক, আমরা ইউজুয়ালি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে পজিটিভ প্রেশার। ওকে, পজিটিভ প্রেশার কেন ইউজ করতেছি? কারণ হচ্ছে একটাই, যেন হচ্ছে আমাদের এয়ারওয়েটাকে আমরা প্রোটেক্ট করতে পারি। ওকে, এয়ার প্রেশারটা যেন বাড়ে, এয়ার প্রেশার যদি বাড়ে, তো দেখো পজিটিভ প্রেশার মানে আমি আরেকটু আগে তোমাকে বলছি যে পজিটিভ প্রেশার মানে হচ্ছে আমাদের এয়ারওয়ে প্রেশারটা বেশি, মোর দেন এনভায়রনমেন্টাল টেম্পারেচার। ওকে, এনভায়রনমেন্টাল প্রেশার। সো এটা লাভ কি ভাইয়া? এয়ার প্রেশার যদি এনভায়রনমেন্টাল প্রেশার যদি বেশি হয়, তাহলে লাভ যেটা, সেটা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জটা ঠিকঠাক করতে হবে, এটা হচ্ছে লাভ। আচ্ছা, তো বাকি ডিটেলস ইন ডেপথ আমরা হচ্ছে রেসপিরেশনের মেকানিজমে পড়বো। হ্যাঁ, ওখানে আমাদের অনেক নেগেটিভ পজিটিভ প্রেশার, এয়ার প্রেশার, যতগুলো প্রেশার আছে সবগুলো আমরা ডিটেলস আলোচনা করবো। সেখানে জাস্ট এটুকু মনে রাখবা যে আমরা ন্যাচারাল ব্রিদিং এর জন্য নেগেটিভ প্রেশার ইউজ করি, দেন আমাদের ভেন্টিলেশনে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে পজিটিভ প্রেশার, রাইট? তাহলে ভেন্টিলেশন মানে কি? ভেন্টিলেশন মানে হচ্ছে আমাদের অ্যাসিস্টেড ব্রিদিং, রাইট? যে পেশেন্ট নিজে রেসপিরেটরি যে ইফোর্ট সেটা দেওয়ার তার ক্ষমতা নাই, অ্যাবিলিটি নাই, সেজন্য আমরা অ্যাসিস্ট করতেছি পেশেন্টের রেসপিরেটরি ইফোর্টটাকে, এটাকে আমি বলতেছি অ্যাসিস্টেড ভেন্টিলেশন। অ্যাসিস্টেড ভেন্টিলেশনকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে নন ইনভেসিভ, একটা হচ্ছে ইনভেসিভ। আমি বারবার এই কথাটাকে ফোকাস করতেছি, দুইটা কথা মনে রাখবা। সো কখনো ভুল না হয়। ওকে, সো আমাদের অ্যাসিস্টেড ভেন্টিলেশন, এটা অ্যাসিস্টেড ভেন্টিলেশন, তাই? আচ্ছা, সো এই অ্যাসিস্টেড ভেন্টিলেশন কি আমরা বলতেছি হচ্ছে মেকানিক্যাল ভেন্টিলেশন, তাই না? যে একটা মেশিন যেহেতু আছে, এটাকে বলতেছি আমরা মেকানিক্যাল ভেন্ট। তো এই যে মেকানিক্যাল ভেন্টিলেশন, তো প্রিন্সিপালস অফ মেকানিজমটা কি, যে ভাই অক্সিজেন থেরাপির যে প্রিন্সিপালস অফ মেকানিজমটা কি, সেটা হচ্ছে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, তাই না? পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। আমাদের ন্যাচারাল ব্রিদিং এর যে প্রিন্সিপালস, সেটা হচ্ছে নেগেটিভ প্রেসার ভেন্টিলেশন। আর মেকানিক্যাল ভেন্টিলেশনের আমাদের প্রিন্সিপাল হচ্ছে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। ওকে, পজিটিভ প্রেসার ভেন্টিলেশনের লাভ কি ভাইয়া? লাভ হচ্ছে আমাদের ট্রাকের ভিতরে আমাদের যে এয়ারের প্রেসার, আমাদের এয়ারের প্রেসারটা মোর দেন অ্যাটমসফিয়ারিক প্রেসার। ওকে, সো এটা তুমি পজিটিভ ধরো বা এটা নেগেটিভ ধরো, আই মিন যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের এয়ারের প্রেসারটা মোর দেন এনভায়রনমেন্টাল প্রেসার। তাহলে এয়ারের প্রেসারটা যদি মোর দেন এনভায়রনমেন্টাল প্রেসার হয়, লাভটা কি? লাভটা হচ্ছে আমাদের গ্যাস এক্সচেঞ্জটা ঠিকঠাক মতো বেশি হবে। ওকে, সো ইভেনলি হবে, এটা হচ্ছে লাভ। হ্যাঁ, তাহলে তুমি চিন্তা করো আমাদের মেকানিজম হচ্ছে পজিটিভ প্রেসার, ওকে, ভেন্টিলেশন। সো তাহলে আমাদেরকে অবভিয়াসলি এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের মেইন এখানে মেকানিজম হচ্ছে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন থ্রো মেশিন, রাইট? যেহেতু আমাদের ভেন্টিলেটর আমরা ইউজ করি, বাট বিষয়টা হচ্ছে এই যে আমি থ্রো এ মেশিন বা ভেন্টিলেটর, আমি যে পেশেন্টকে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিচ্ছি, এইটা দেওয়ার দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে আমি যদি পেশেন্টকে ইন্টুবেট না করি মানে সেটাকে বলে নন ইনভেসিভ। ওকে, ইন্টুবেট না করি সেটাকে বলে হচ্ছে নন ইনভেসিভ। নন ইনভেসিভ, তো তাহলে নন ইনভেসিভ কিভাবে আমার অক্সিজেনটা যাচ্ছে ভাইয়ের ভিতরে? সেটা হচ্ছে মাস্ক দিয়ে, রাইট? সেই মাস্ক, যে মাস্ক দিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি বাইপ্যাপ সিপ্যাপ মাস্ক, বাইপ্যাপ ও সিপ্যাপ। তাহলে এই যে নন ইনভেসিভ যে ভেন্টিলেশন, নন ইনভেসিভ ভেন্টিলেশন, এই নন ইনভেসিভ ভেন্টিলেশনটাকে আমরা বলতেছি বাইপ্যাপ অথবা সিপ্যাপ, ঠিক আছে? বাইপ্যাপ অথবা সিপ্যাপ। এন্ড ইনভেসিভ যে ভেন্টিলেশন, সেটাকে আমরা বলতেছি কি? ইনভেসিভ ভেন্টিলেশন। ওকে,
তো ইনভেসিভ ভেন্টিলেশনে আমরা কেমনে একটা পেশেন্টকে কেন বলতেছি ইনভেসিভ ভেন্টিলেশন, কারণ হচ্ছে আমরা পেশেন্টকে কি করতেছি, ইন্টুবেট করতেছি। ইন্টুবেট যখন একটা পেশেন্ট করবে তখন সেটাকে আমি বলবো ইনভেসিভ ভেন্টিলেশন। তাহলে সেটা আমি এন্ডোট্যাকিয়াল ইন্টুবেশন হতে পারে অথবা ট্রাকিওস্টমি হতে পারে। ওকে, তো এই দুইটা হচ্ছে আমাদের মেইনলি ইনভেসিভ ভেন্টিলেশন। আর বাইপ্যাপ সিপ্যাপ এর থ্রোতে যে আমি ভেন্টিলেশনটা দিচ্ছি একটা পেশেন্টকে, সেটা হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশন। তো দুইটার ক্ষেত্রে মেকানিজম সেম সেম। সেটা কি ভাই, সেটা হচ্ছে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। ওকে, তো এটা হচ্ছে একটা বেসিক কথাবার্তা, এখানে যে না বুঝে থাকে আমাকে জানাতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শুরু করি, চলো। যেটা বলছি কতদিন, যে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন, নন ইনভেসিভ, ইনভেসিভ। তাহলে এখন টাইপস অফ নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশনটা কি হয়, টাইপস কি কি টাইপস আছে যার মাধ্যমে একটা পেশেন্টকে আমি নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন দিতে পারি। তো একটা হচ্ছে বাইপ্যাপ, একটা হচ্ছে সিপ্যাপ, রাইট? সিপ্যাপ জিনিসটা কি, সিপ্যাপ মানেটা কি? সিপ্যাপ মানে হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার, রাইট? তাহলে তুমি দেখো, তুমি যদি একটু চিন্তা করে দেখো, তুমি যদি একটু চিন্তা করো ডিপলি, যে ভাইয়া তো বলছি যে আমাদের যে ভেন্টিলেশনে পজিটিভ প্রেসার ইউজ করা হয়। আচ্ছা, একটা কথা হয়তো গতদিন কেউ আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া কেন আমি এখানে পজিটিভ প্রেসার ইউজ করবো, সেটা আনসার কিন্তু গতকাল দিয়েছি, আজকে দিয়েছি। হ্যাঁ, যে কেন পজিটিভ প্রেসার ইউজ করবো। এখন তোমার প্রশ্ন হচ্ছে ভাই কেন তোমাদের ন্যাচারাল ব্রিদিং এ নেগেটিভ প্রেসার, আমি এখানে কেন পজিটিভ প্রেসার ইউজ করবো? এইটা প্রশ্নটার আনসার আমরা নেক্সট দিন যে মেকানিজম পড়বো সেখানে দেবো। কেন? কারণ নেগেটিভ প্রেসার সম্পর্কে আমাদের আরো ডিটেলস পড়াশোনা করতে হবে। ওকে, তো প্রেসারের রিলেশনশিপ গুলো অনেকে বুঝে না, তো তাদের জন্য নেক্সট ক্লাস অনেক ভাইটাল। তো নেক্সট ক্লাসে আমি প্রেসারের রিলেশনশিপ গুলো বোঝাবো। জাস্ট আপাতত এইটুকু মনে রাখো এখন, যে পজিটিভ প্রেসার কাজটা কি। পজিটিভ প্রেসার কাজই হচ্ছে আমার ভেন্টিলেশনটা ইমপ্রুভ করা। ওকে, কিভাবে ইমপ্রুভ করা? সেটা হচ্ছে এয়ার এক্সচেঞ্জটা ভালো মতো হওয়া, বেটার হওয়া। কেমনে হওয়া? সেটা হচ্ছে আমাদের যে এয়ারওয়ে প্রেশারটা, সেটা মোর দ্যান এনভায়রনমেন্টাল প্রেশার হচ্ছে, মোর দ্যান এনভায়রনমেন্টাল প্রেশার হচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন মেকানিজম। আচ্ছা, তাহলে আমি যেহেতু বলেই দিচ্ছি যে আমাদের প্রিন্সিপালসটা কি ভেন্টিলেশনের, মেইন হচ্ছে অ্যাসিস্টেড ভেন্টিলেশনের, সেটা নন ইনভেসিভ হোক ইনভেসিভ হোক, আমাদের প্রিন্সিপালসটাই হচ্ছে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন। ওকে, তাহলে দেখো যে এই যে আমাদের টাইপস আছে নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশনের দুইটা, একটা হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার, একটা হচ্ছে বাই লেভেল পজিটিভ এয়ার প্রেসার। এই যে এটাকে আমি এতদিন তোমাদেরকে সিপ্যাপ বাইপ্যাপ বলেছি, রাইট? সিপ্যাপ মানে হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার। তাহলে চিন্তা করে দেখো, তাহলে তোমাদের প্রিন্সিপালের সাথে মিলে যাচ্ছে, তাই না? সেটা কিভাবে, সেটা হচ্ছে আমি বলেই দিচ্ছি তোমাদেরকে আগেই, যে আমি পজিটিভ প্রেসার ভেন্টিলেশন ইউজ করি। কারণ ওই যে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন কোত্থেকে দিচ্ছি আমি, ভেন্টিলেটর থেকে দিচ্ছি, রাইট? এখন ওই যে ভেন্টিলেটর থেকে আমি যদি কন্টিনিউয়াস একটা কনস্ট্যান্ট প্রেসার দিই, কন্টিনিউয়াস একটা কনস্ট্যান্ট এয়ারের প্রেসার আমি ঢুকাই, ওকে, পেশেন্টের ভিতরে, সো পেশেন্টের লাংসে, পেশেন্টের ট্র্যাকেতে, তাহলে সেটাকে আমি বলি কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার। ঠিক আছে, কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার। সো এই যে সিপ্যাপ আর বাইপ্যাপের ভিতরে ডিফারেন্স কি? সিপ্যাপ হচ্ছে একটা প্রেসার, একটা কনস্ট্যান্ট, আর বাইপ্যাপ হচ্ছে আমরা দুই ধরনের প্রেসার সেট করি। ঠিক আছে, তাহলে বাইপ্যাপ বা সিপ্যাপ, এই যে এটাকে বলতেছি আমরা, এটা ইউজুয়ালি তাহলে বাইপ্যাপ বা সিপ্যাপে যে আমি প্রেসারটা দিচ্ছি, আমি যে অক্সিজেনটা দিচ্ছি পেশেন্টকে, কেমনে দিচ্ছি সেটা হচ্ছে থ্রু মাস্ক। ওকে, যে দেখ বাইপ্যাপ বা সিপ্যাপ মাস্ক, এগুলো হচ্ছে বাইপ্যাপ বা সিপ্যাপ মাস্ক। এই যে এগুলোকে বলে বাইপ্যাপ বা সিপ্যাপ মাস্ক। হ্যাঁ, মাস্ক, এগুলো হচ্ছে বাইপ্যাপ অথবা সিপ্যাপ মাস্ক। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া মাস্ক কিছু কোনো ডিফারেন্স নেই, রাইট? হ্যাঁ, বাইপ্যাপ বা সিপ্যাপ মাস্কে কোনো ডিফারেন্স নেই। মাস্ক তো মাস্ককে আমি হচ্ছে পেশেন্টকে অক্সিজেন মাস্ক বা নেজাল ক্যানুলা যেটাই হোক না কেন, পেশেন্টকে অক্সিজেন ডেলিভারি দিচ্ছি, বাট যে সিস্টেম সেটাতে ডিফারেন্স আছে, সেটাকে আমি বলতেছি আইদার বাইপ্যাপ অথবা সিপ্যাপ। তাহলে কোনটাকে কি বলবো, কখন বলবো? সো একটা পেশেন্টকে যদি আমি শুধুমাত্র একটা প্রেসার দিই কনস্ট্যান্টলি, ভেন্টিলেটর মেশিন থেকে শুধুমাত্র একটা কনস্ট্যান্ট প্রেসার দিই, সেটাকে আমি বলি সিপ্যাপ প্রেসার। ওকে, সেটাকে আমি বলি কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার। তাহলে একটা একটা পেশেন্ট বা একটা ডক্টর তোমাকে বলতেই পারে যে যখন তুমি হচ্ছে রেসিডেন্সি করবা, যে পেশেন্ট ইজ অন সিপ্যাপ, মানে হচ্ছে পেশেন্টকে নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন দেওয়া হচ্ছে থ্রো থ্রো হোয়াট থ্রো হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার। ওকে, মিডিয়ামটা কি? মিডিয়ামটা হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসার। তাহলে একটা কনস্ট্যান্ট এয়ার প্রেসার আমি দিচ্ছি থ্রু দ্য রেসপিরেটরি সাইকেল পেশেন্টকে। সো এক্সাম্পল কি, লাইক পেশেন্টকে আমি কন্টিনিউয়াসলি 5 সেন্টিমিটার ওয়াটার, এটাতে আমাদের যে ইয়াটা আছে, মার্কারটা আছে, ইউনিটটা আছে, ইউনিটটা হচ্ছে সেন্টিমিটার ওয়াটার। ওকে, প্রেসারের ইউনিট এখানে সেন্টিমিটার ওয়াটার। তাহলে আমাদের ভেন্টিলেটর যখন একটা পেশেন্টকে কন্টিনিউয়াস একটা এয়ারওয়ে প্রেসার দিচ্ছে লাইক 5 সেন্টিমিটার ওয়াটার, তো এটা হচ্ছে থ্রু দ্য রেসপিরেটরি সাইকেল। থ্রু দ্য রেসপিরেটরি সাইকেল মানে কি, ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন বোথ, দুইটা সময়ই আমাদেরকে কন্টিনিউয়াস যে এয়ারের প্রেসারটা দিচ্ছে পজিটিভ এয়ার প্রেসার, সেটা হচ্ছে মনে করো এক্সাম্পল ফর লাইক 5 সেন্টিমিটার or 10 সেন্টিমিটার ওয়াটার। ওকে, তো এটাকে বলতেছি সিপ্যাপ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কখন পেশেন্টকে সিপ্যাপে দিব, হ্যাঁ কখন পেশেন্টকে আমি সিপ্যাপে দিব, কখন পেশেন্টকে বাইপ্যাপে দিব, এটা প্রশ্ন হতে পারে। তো সিপ্যাপে কি ইউজুয়ালি যখন পেশেন্ট যখন হাইপক্সিমিক রেসপিরেটরি ফেইলিওরে যায়, হাইপক্সিমিক রেসপিরেটরি ফেইলিওরে যায়। ওকে, হাইপক্সিমিক রেসপিরেটরি ফেইলিওর মানে কি, হাইপার ক্যাপনিক রেসপিরেটরি ফেইলিওর মানে কি, এটা আমি তোমাদেরকে বলছি, আর একবার ভালো মতো বুঝে রাখো যে হাইপক্সিক এন্ড হাইপার ক্যাপনিক মানেটা কি, ডিফারেন্স কি দুটোর ভিতরে? হাইপক্সিক, ওকে,
হাইপক্সিক রেসপিরেটরি ফেইলিয়ার। হাইপক্সিক রেসপিরেটরি ফেইলিয়ার মানে হচ্ছে পার্শিয়াল প্রেসার বা আর্টেরিয়াল অক্সিজেন সেটা কম, রাইট? ডিক্রিজ PaO2, তার মানে হচ্ছে মেইন কথা যদি বলি টিস্যুতে অক্সিজেন কম, ব্লাডে আমাদের অক্সিজেন কম, এটাকে বলে হাইপক্সিয়া। হাইপার কার্বিয়া বা হাইপার ক্যাপনিক, এটা মানে কি যে হাইপার ক্যাপনিক রেসপিরেটরি ফেইলিয়ার মানে হাইপার ক্যাপনিক। ওকে, হাইপার ক্যাপনিক। হাইপার ক্যাপনিক মানে কি ভাই? হাইপার ক্যাপনিক মানে হচ্ছে কে বলতে পারবে হাইপার ক্যাপনিক রেসপিরেটরি ফেইলিয়ার মানে কি বলুন দেখি? হাইপার ক্যাপনিক রেসপিরেটরি ফেইলিয়ার মানে কি কে বলতে পারবে? গত ক্লাসে বলছি হাইপার ক্যাপনিক। এনিওয়ান? হাইপার ক্যাপনিক রেসপিরেটরি ফেইলিয়ার মানে ইনক্রিজ পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড। এক্স্যাক্টলি, মেইন কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। ওকে, সো কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন মানে হচ্ছে পেশেন্ট কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিট করতে পারতেছে না। ওকে, পেশেন্ট কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিট করতে পারতেছে না, তার মানে পেশেন্টের রেসপিরেটরি রেট কম। তাহলে হাইপার ক্যাপনিক যে রেসপিরেটরি ফেইলিয়ার যখন একটা পেশেন্ট ডেভেলপ করে, যে তার মেইন সমস্যা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন, তখন আমরা ইউজুয়ালি ইউজ করি বাইপ্যাপ। ওকে, বাইপ্যাপ ইউজ করি। আর যখন একটা পেশেন্টের হাইপক্সিক রেসপিরেটরি ফেইলিয়ার থাকে, তখন সেক্ষেত্রে আমরা পেশেন্টকে সিপ্যাপে রাখি। ওকে, তো সিপিএফ হচ্ছে আমাদের কন্টিনিউয়াস পজিটিভ এয়ারের প্রেসার দিচ্ছে, ফলে আমাদের লাভটা কি হচ্ছে ভাই? ফলে পেশেন্টের যে হাইপক্সিয়াটা কারেকশন হচ্ছে। কেমনে হাইপক্সিয়া কারেকশন হচ্ছে? এই যে আমি যদি কন্টিনিউয়াস পজিটিভ এয়ারের প্রেসার দিই, তাহলে আমাদের গ্যাস এক্সচেঞ্জটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওকে, আলটিমেটলি আমাদের লাংসের অক্সিজেশন ইমপ্রুভমেন্ট হচ্ছে। আচ্ছা, একটা কথা খেয়াল করো, একটা টার্ম আছে পিপ, 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 পিপ। ওকে, পিপ কি? হোয়াট ইজ পিপ? পিপ মানে হচ্ছে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার। আচ্ছা, এখন যদি আমি একটা পেশেন্টকে সিপিএফ এ রাখি উইথাউট এনি আদার সাপোর্ট, মানে এক্সট্রা কোনো সাপোর্ট ছাড়া, তাহলে যে সিপিএফ যে প্রেসারটা আমরা দিচ্ছি একটা পেশেন্টকে, হয়তো সেটা 5 সেন্টিমিটার ওয়াটার হোক, 10 সেন্টিমিটার ওয়াটার হোক, ওইটাই আমাদের আলটিমেটলি পিপ, যেটাকে আমি পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার বলতেছি। ওকে, সো কথাটা কি, মানেটা কি? মানে হচ্ছে সিপিএফ ইকুইভ্যালেন্ট পিপ হবে। পিপের সিগনিফিকেন্স কি সেটা একটু নিচে বলবো, যে সিপিএফ ইকুইভ্যালেন্ট পিপ হবে যদি আমি সিপিএফ কে কোনো সাপোর্ট ছাড়া, আমি যে কোনো সাপোর্ট ইউজ না করে একটা পেশেন্টকে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেসারে রাখি। ঠিক আছে, তো মানে তখন যে প্রেসারটা আমি দিচ্ছি একটা পেশেন্টকে, সেটা ইউজুয়ালি পিপের সমান। আচ্ছা, ইউজুয়ালি কথা ইউজ করি হাইপক্সিক রেসপিরেটরি ফেইলিওর। তাহলে বাই লেভেল পজিটিভ এয়ার প্রেসারটা কি? বাই লেভেল পজিটিভ এয়ার প্রেসার মানে হচ্ছে, যেটাকে আমি বলতেছি বাইপ্যাপ। বাইপ্যাপ মানে হচ্ছে আমাদের ভেন্টিলেটর ইউজুয়ালি ডেলিভার্স দুইটা প্রেসার। ওকে, দুইটা প্রেসার লেভেল। আবার বলতেছি ভেন্টিলেটর ডেলিভার্স টু প্রেসার লেভেলস। আচ্ছা, টু প্রেসার লেভেলস, তাহলে এখন আমি যত বললাম যে সিপিএপ আমাদের কন্টিনিউয়াস রেসপিরেটরি সাইকেলে একটাই প্রেসার কনস্ট্যান্ট, সেটা আইদার ইন্সপিরেটরি এক্সপিরেটরি। তুমি এখন বুঝো তাহলে ভাইয়া, তাহলে বাইপ্যাপ প্রেসারে বা বাই লেভেল পজিটিভ এয়ার প্রেসারে পেশেন্টকে আমি কি ধরনের প্রেসার দিচ্ছি? একটা হচ্ছে এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেসার, একটা হচ্ছে ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেসার। ওকে, সো আমি ওই পজিটিভ যে এয়ার প্রেসার দিচ্ছি এটাকে ভাগ করে ফেলছি, ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ইন্সপিরেটরি, একটা হচ্ছে এক্সপিরেটরি। আচ্ছা, তাহলে এক্সপিরেটরি যে পজিটিভ এয়ার প্রেসার, এটা ইউজুয়ালি বেসলাইন আমরা যেটা রাখি, তো সেটা হচ্ছে 10 থেকে 15 সেন্টিমিটার পার ওয়াটার। ওকে, এখন তাহলে চিন্তা করো, এই যে প্রেসারগুলোর কথা বলতেছি, যে ভাইয়া বলতেছে সিপ্যাপ এর কথা, বা এই যে বাইপ্যাপের ভিতরে ফার্স্ট যে বললাম যে এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেসার, এগুলো কিন্তু তুমি নিজে ভেন্টিলেটরে সেট করতে পারবে। ওকে, তো গত যে ক্লাসে একটা পিক দেখাচ্ছিল মনিটর, মনে করে দেখো সময়। তো মনিটরের মধ্যে কি থাকে? একটা পেশেন্টকে যদি সিপ্যাপে রাখতে চাই, একটা পেশেন্টকে যদি একটা প্রেসারে রাখতে চাই কন্টিনিউয়াসলি, তখন সেই পেশেন্টটাকে যখন হাইপক্সিয়া ডেভেলপ করে, তখন এই যে সিপ্যাপ নিয়ে আমরা কাজ করি। ওকে, তো সিপ্যাপ আমি ইচ্ছা মতো 5, 7, 8, 10 এরকম বাড়িয়ে রাখতে পারি। তো যত বাড়বে তো পেশেন্টের কন্ডিশন তত খারাপ, যত কমবে তত পেশেন্টের কন্ডিশন ভালো, এটা মনে রাখতে হবে। আচ্ছা, সো পেশেন্ট যত ইমপ্রুভ করবে, স্যাচুরেশন যখন ইমপ্রুভ করবে, তখন তুমি আস্তে আস্তে প্রেশারটা কমাবা। তো এটা হচ্ছে সিপ্যাপ। সো বাইপ্যাপের প্রেশারটাও সেম। বাইপ্যাপের দুইটা প্রেশার থাকবে, একটা হচ্ছে এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার, একটা হচ্ছে ইনস্পিরেটরি পজিটিভ এয়ার প্রেশার। ওকে, তাহলে চিন্তা করো, তোমরা অলরেডি জানো যে এক্সপিরেটরি যে এক্সপিরেশন আমাদের পেশেন্টের, সেটা যেহেতু প্যাসিভ প্রসেস, তো সেখানে প্রেশার ইউজুয়ালি কম লাগে আমাদের পজিটিভ এয়ার প্রেশারটা। আর ইনস্পিরেটরি একটা অ্যাক্টিভ প্রসেস, তাই না? আমাদের মাসলকে কাজ করতে হয়, তো এখানে প্রেশারটা একটু বেশি লাগে। তাহলে ইন্সপিরেটরি যে পজিটিভ এয়ার প্রেশার, ইন্সপিরেটরি পজিটিভ এয়ার হচ্ছে মানে হচ্ছে আমাদের ইউজুয়ালি আমরা রাখি 20, 22, 24, 25। তো নরমাল লেভেলটা ইউজুয়ালি দেখো সেফ রেঞ্জ হচ্ছে 20 থেকে 25 সেন্টিমিটার বা তার নিচে রাখি। দেন আমাদের এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার যেটা বললাম যে লেস দ্যান 10 to 15, আর ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার আমরা ট্রাই করে লেস দ্যান 20 to 25 এ রাখতে। আমি যখন আইসিইউতে রোটেশন করছিলাম, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাইপ্যাপে যেসব পেশেন্ট গুলো ছিল, তার ম্যাক্সিমাম দেখতাম যে 10, 20, 10, 12, 12, দেন হচ্ছে মনে করো 6, এরকম একটা ডিফারেন্স থাকতো। ওকে, সো লাইক 50% হচ্ছে তোমার একটা ডিফারেন্স থাকতো, অ্যাটলিস্ট 10-এর একটা ডিফারেন্স থাকতো। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখছি।
অ্যাটলিস্ট 6 থেকে 7 থাকতো। মানে কি? আমি যদি ইন্সপিরেটরি পজিটিভের পেশেন্ট যদি 12 রাখি, তাহলে দেখা যাচ্ছে এক্সপিরেটরি পজিটিভের পেশেন্টকে 6 রাখতেছি, এরকম। ওকে, এটা ডিফারেন্স থাকতে হবে, 5-6 অ্যাটলিস্ট একটা ডিফারেন্স থাকতে হবে। আচ্ছা, তাহলে কথাটা হচ্ছে যে ভাইয়া তাহলে লাইক হোয়াট ইজ ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার, তাই না? হোয়াট ইজ এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার? আচ্ছা, তাহলে এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার যেটা বললাম যে একটা পেশেন্টের লেস দেন 10 to 15 হবে, তাহলে ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার বেশি কেন হচ্ছে? কারণ হচ্ছে ইন্সপিরেশনের সময় আমাদের কি লাগতেছে বলো? ইন্সপিরেশন যেটা একটা অ্যাক্টিভ প্রসেস, কিন্তু আমাদের প্রেশার সাপোর্ট লাগে, তাই না? একটা প্রেশার সাপোর্ট লাগে। সো ওই যে প্রেশার সাপোর্টটা লাগার কারণে সেক্ষেত্রে আমাদের ইন্সপিরেটরি প্রেশারটা ইউজুয়ালি বেশি হয়ে যায়। ওকে, আমি আবার বলতেছি ইউজুয়ালি বেশি হয়ে যায়। আচ্ছা, তো এই জন্য এখানে একটা কথা লেখা আছে, দেখো যে ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশারটা কি? হচ্ছে ইপ্যাপ, মানে এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার প্লাস দ্য অ্যাডেড প্রেশার সাপোর্ট। আমি যে অ্যাডেড যে প্রেশার সাপোর্ট দিচ্ছি ভেন্টিলেশনে, সেটার সাথে যখন যোগ করতেছে এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশারটা, তখনই হয়ে যাচ্ছে আমাদের ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার। ওকে, তো দেখো প্রেশার সাপোর্ট জিনিসটা কি? একটা প্যারামিটার ইউজড ইন স্পন্টানিয়াস মোডস অফ মেকানিক্যাল ভেন্টিলেশন কনসিস্টিং অফ অ্যাডেড এয়ার প্রেশার ডিউরিং দ্য ইন্সপিরেটরি ফেজ। ওকে, তাহলে একটা ইন্সপিরেশনকে ইন্সপিরেটরি ফেজের সময় আমি যদি কোনো এক্সট্রা প্রেশার দিচ্ছি, সে যতটুকু প্রেশার দিচ্ছি সেটা প্লাস প্লাস এই যে এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার, এই দুটোকে আমি একসাথে বলতেছি ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার। ওকে, আচ্ছা, এখন যদি তুমি আমাকে বলো যে ভাইয়া তাহলে যদি কোনো অ্যাডেড ইন্সপিরেটরি প্রেশার সাপোর্ট আমি না দিই বাইরে থেকে, তাই না? যদি না দিই তাহলে কি হবে বলো তো দেখি, কার মাথায় ঢুকছে? তাহলে আমাদের আইপ্যাপ সমান ইপ্যাপ হয়ে যাবে, রাইট? সেক্ষেত্রে আমাদের ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার এন্ড এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার সমান হয়ে যাবে। আর তোমরা সবাই জানো যে উইথাউট সাপোর্ট আমাদের এক্সপিরেটরি যে পজিটিভ এয়ার প্রেশার যেটা, বা যেটাকে আমি কন্টিনিউয়াস এয়ার প্রেশার বলতেছি, সেটা ইউজুয়ালি পিপের ইকুইভ্যালেন্ট। ওকে, পিকের ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, রাইট? পিপের ইকুইভ্যালেন্ট। তাহলে আমি আরো একবার তোমাদেরকে এটা সামারি করে দিই। আচ্ছা, যদি অ্যাডেড ইন্সপিরেটরি প্রেশার সাপোর্ট থাকে, তাহলে তো আমাদের ইউজুয়ালি আইপ্যাপ, দেখো আইপ্যাপ এর লেভেলটা মোর দ্যান কিন্তু ইপ্যাপ হয়ে যাচ্ছে, তাই না? আইপ্যাপ ইজ মোর দ্যান ইপ্যাপ, দেখো আইপ্যাপ ইজ মোর দ্যান ইপ্যাপ। ওকে, আচ্ছা, যদি একটা পেশেন্টের আইপ্যাপ যদি মোর দ্যান ইপ্যাপ হয়ে যায়, তখন আমাদের ইপ্যাপ যেহেতু কম, আইপ্যাপ যেহেতু বেশি, তখন আমরা ইপ্যাপ কে বলতে পারি ইকুইভ্যালেন্ট টু পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার। মানে কি? সো এই জিনিসটা কনফিউজ হওয়ার মতো, বাট কনফিউজ হওয়া যাবে না, আমি একটু তোমাদেরকে আরো সোজা করে বলবো। ওকে, তো হচ্ছে ফার্স্ট অফ অল মনে রাখবা যে সিপিআপ যে জিনিসটা, কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার, এটা শুধুমাত্র একটা এয়ার প্রেশার দিচ্ছে আমাদের, শুধুমাত্র ডেলিভারি করবে একটা এয়ারওয়ে প্রেশার, অনলি ওয়ান এয়ারওয়ে প্রেশার। ওকে, অনলি এয়ারওয়ে ওয়ান এয়ারওয়ে প্রেশার। সিপিআপটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু পিপ। সিপিআপ যেহেতু একটাই প্রেশার, সিপিআপ যেহেতু একটাই প্রেশার, পাইপের মধ্যে দুইটা প্রেশার নাই যে ইন্সপিরেটরি একটা এক্সপিরেটরি একটা, একটাই প্রেশার। ওকে, তো সিপিআপ এর যে প্রেশারটা তুমি দিচ্ছ সেটা অলওয়েজ পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশারের ইকুইভ্যালেন্ট হবে। ওকে, এখন তুমি যদি তোমাকে বলো যে ভাই পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার কি? পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশারটা হচ্ছে, তুমি নাম শুধু বুঝো, ইলাবোরেশন করো যে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার মানে হচ্ছে মেইনটেনেন্স অফ পজিটিভ প্রেশার উইথিন দ্য অ্যালভিওলি এট দ্য এন্ড অফ এক্সপিরেশন। ওকে, মানে কি ভাইয়া? মানে তুমি যখন একটা পেশেন্টের এক্সক্রিশন হচ্ছে, এন্ড অফ দ্য এক্সপ্রেশনের শেষে যেন পেশেন্ট নেগেটিভ প্রেশার ডেভেলপ না করে, সেজন্য এই যে মেইনটেনেন্স করতে হচ্ছে আমাদের পজিটিভ প্রেশারটা, এটাই আলটিমেটলি পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার। ওকে, যে এট দ্য এন্ড অফ এক্সপ্রেশন। তাহলে সিপ্যাপ কি? সিপ্যাপ হচ্ছে অনলি ডেলিভার করবে একটা ওয়ার প্রেশার, ওয়ান এয়ার প্রেশার। ওকে, ওয়ান এয়ার প্রেশার, যেটা আমাদের ইকুইভ্যালেন্ট টু পিপ, মানে পজিটিভ এন্ড এক্সপ্রেসিভ প্রেশার। আচ্ছা, বাইপ্যাপ সাইকেল করবে এয়ার প্রেশার। বাইপ্যাপ আমাদের অলওয়েজ আইপ্যাপ এন্ড ইপ্যাপ, বাইপ্যাপ এন্ড ইপ্যাপ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে। ওকে, এবং তার কিছু সময়, অনেক সময় ইন্সপিরেটরি প্রেশার সাপোর্ট দরকার হয়। তো কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশারের কথাটা দেখো, আমি যে বললাম একটু আগে যে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার একটা কনস্ট্যান্ট প্রেশার দিচ্ছে থ্রু দ্য রেসপিরেটরি সাইকেল, ইউজুয়ালি উইথাউট এনি সাপোর্ট, রাইট? উইথাউট এনি সাপোর্ট। তাহলে যদি তুমি উইথাউট এনি সাপোর্ট দাও, শব্দ হচ্ছে তাহলে যদি তুমি একটা একটা পেশেন্টকে যদি উইথাউট এনি প্রেশার, উইথাউট এনি সাপোর্ট দাও, তাহলে কি হচ্ছে সেটা, সেই সিপিআপটা আমাদের ইকুইভ্যালেন্ট কার হচ্ছে বলতো দেখি? এই সিপিআপটা ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের এই যে দেখো ইপ্যাপের, রাইট? কারণ ইপ্যাপের কোনো সাপোর্ট লাগতেছে না। আমি যদি তোমাদেরকে একটু ফিগার আকারে দেখাই যে জিনিসটা কনফিউজ না হয় তো। তো ফার্স্ট অফ অল আমাদের কথাবার্তা হচ্ছে কি নিয়ে ভাইয়া? ফার্স্ট অফ অল আমাদের কথাবার্তা হচ্ছে এদিকে মনে করো সিপ্যাপ নিয়ে, তাই না? সিপ্যাপ। আচ্ছা, তাহলে সিপ্যাপ হচ্ছে, আমি সিপ্যাপ নিয়ে কথাটা বলি। সিপ্যাপ হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার থ্রো রেসপিরেশন সাইকেল, মানে বোথ ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন। ওকে, তাহলে সিপ্যাপ এর সময় যেহেতু একটা পেশেন্টের কারোরই অন আছে, আচ্ছা প্রাণোসিমো,
তাহলে সিপ্যাপ এর সময় যেহেতু পেশেন্টের কোনো বাইরে থেকে কোনো ইন্সপিরেটরি এফোর্ট দেওয়া লাগতেছে না বা ইন্সপিরেটরি সাপোর্ট দেওয়া লাগতেছে না, তাই না? কোনো সাপোর্ট দেওয়া লাগতেছে না, মনে রাখো কোনো সাপোর্ট কিন্তু দেওয়া লাগতেছে না। যদি সাপোর্ট না দেওয়া লাগে তাহলে আমি সিপ্যাপ কে বলতে পারি যে সিপ্যাপ ইকুইভ্যালেন্ট টু পিপ, মানে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার। কেন বলতে পারি ভাইয়া? কারণ খেয়াল করো, সিপ্যাপ কোনো সাপোর্ট নাই, রাইট? কোনো সাপোর্ট ছাড়া একটা প্রেশার কনস্ট্যান্ট। পিপ পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, এখানেও কিন্তু কোনো সাপোর্ট ছাড়া একটা প্রেশার, যে অ্যাট দ্য এন্ড অফ দ্য এক্সপ্রেশন যে প্রেশারটা আমাদের রেসপিরেটরি সিস্টেমকে মেইনটেইন করতেছে থ্রু পজিটিভ প্রেশার, সেটাকে আমরা বলতেছি পিপ, রাইট? সিপ্যাপ ইকুইভ্যালেন্ট টু পিপ যদি সিপ্যাপে কোনো বাইরে থেকে ইন্সপিরেটরি এফোর্ট না দিই। এটুকু আই হোপ তোমার ক্লিয়ার, জাস্ট এটুকু মনে রাখো। দেখো যে কথাটা বললাম যে সিপ্যাপ ইকুইভ্যালেন্ট টু পিপ, আমি যদি বাইরে থেকে কোনো প্রেশার না দিই বা বাইরে থেকে কোনো সাপোর্ট না দিই, ওকে, ইন্সপিরেশনের সময়। আচ্ছা, এখন আসো তাহলে সিপ্যাপ বুঝলাম, এখন আসো বাইপ্যাপ। তাহলে বাইপ্যাপ যেটা বললাম, একটা হচ্ছে আমাদের বাইপ্যাপে দুইটা প্রেশার আছে, একটা হচ্ছে ইপ্যাপ, একটা হচ্ছে আইপ্যাপ, রাইট? তাহলে খেয়াল করো, একটা হচ্ছে ইপ্যাপ, একটা হচ্ছে আইপ্যাপ। তাহলে ইপ্যাপ মানে হচ্ছে এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার, আইপ্যাপ মানে হচ্ছে ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার। তাহলে একদমই ন্যাচারালি আমাদের আইপ্যাপটা মোর দেন ইপ্যাপ হবে, তাই না? আমার আইপ্যাপটা ইপ্যাপের চাইতে বেশি হবে। তাহলে কেন আইপ্যাপটা ইপ্যাপের চাইতে বেশি হচ্ছে, কখন বেশি হচ্ছে? কারণ এই যে এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশারে আমার তো কোনো ইন্সপিরেটরি সাপোর্ট দেওয়া লাগতেছে, তাই না? আলাদা কোনো সাপোর্ট নাই। সো এই যে আলাদা সাপোর্ট যেটা প্রয়োজন হচ্ছে সেটা ইন্সপিরেশনের সময় প্রয়োজন হচ্ছে, এই জন্য এক্সপিরেটরি যে এয়ারের প্রেশার তার চাইতে ইন্সপিরেটরি এয়ারের প্রেশার বেশি, রাইট? এখন যদি মনে করো তুমি একটা পেশেন্টকে ইন্সপিরেটরি পজিটিভ এয়ারের প্রেশার দিচ্ছ উইথাউট এনি সাপোর্ট, তার মানে কি হয়ে যাচ্ছে? তার মানে দুটো ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে, ইভ্যাপ সমান আইপ্যাপ। আমি এটা বলতে চাচ্ছি, ওকে? বুঝতে পারবো এখন। দেখো, তো এক্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার 10 থেকে 15, ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেশার মানে হচ্ছে ইপ্যাপ প্লাস অ্যাডেড যে প্রেশার সাপোর্ট। কারণ তুমি যদি অ্যাডেড প্রেশার সাপোর্ট একটা পেশেন্টের না দাও, তাহলে কি হয়ে যাচ্ছে? যদি কোনো অ্যাডেড সাপোর্ট না থাকে তাহলে আইপ্যাপ সমান ইপ্যাপ হয়ে যাচ্ছে, ওকে? আইপ্যাপ সমান ইপ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে এখন তুমি চিন্তা করো যে আইপ্যাপ সমান যদি ইপ্যাপ হয়ে যায়, তার মানে কি? এখন ইপ্যাপ সমান সিপ্যাপও আমি লিখতে পারি। কেন? কারণ আমাদের ইপ্যাপও হচ্ছে বাইরে থেকে কোনো প্রেশার নাই, কোনো প্রেশার ছাড়া, ওকে? বাইরে থেকে কোনো ইফোর্ট নাই, এবং আমাদের সিপ্যাপও বাইরে থেকে কোনো ইফোর্ট নাই। তাহলে ইপ্যাপ এন্ড সিপ্যাপ সমান হয়ে যাচ্ছে। কিন্তু যদি অ্যাডেড ইন্সপিরেটরি প্রেশার সাপোর্ট থাকে নরমালি, যখন আমাদের আইপ্যাপ মোর দ্যান ইপ্যাপ হয়, তাহলে তখন আমি ইপ্যাপকে ইকুইভ্যালেন্ট টু পিপ বা পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার বলতে পারবো, ঠিক আছে? তো এইটা হচ্ছে কনসেপ্ট। কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের স্টেপ 1 এর জন্য কখন বাইপ্যাপ মোর দ্যান ইপ্যাপ, কখন আইপ্যাপ মোর দ্যান ইপ্যাপ, কখন আইপ্যাপ লেস ইপ্যাপ, কোনো কিছুর প্রয়োজন নাই। আমি তোমাদেরকে এতক্ষণ এত পক পক করলাম, এত কথাবার্তা বললাম কি জন্য? শুধুমাত্র তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। যখন তোমরা ক্লিনিক্যাল লাইফে ঢুকবা, আইসিইউ তে ইন্টার্নশিপ করো, তোমাদের এগুলো বলার কেউ থাকবে না। আমি সেই জন্য এখন তোমাদেরকে বলে দিলাম স্টেপ আনার জন্য কতটুকু ইম্পর্টেন্ট ভাই। স্টেপ আনার জন্য তুমি যদি এইটুকু আমি যতটুকু বলছি যে আমাদের প্রিন্সিপালস অফ মেকানিজমকে অ্যাসিস্টেড ভেন্টিলেশনের পজিটিভ প্রেশার ভেন্টিলেশন, এটুকু জানতে হবে মোর দ্যান এনাফ। টাইপ কি কি আছে, নন ইনভেসিভ, ইনভেসিভ, এটুকু জানতে হবে। নন ইনভেসিভ টাইপ কি কি আছে, সিপ্যাপ আর বাইপ্যাপ, ওকে? সিপ্যাপ কোথায় ইউজ করা হয়? হাইপক্সিমিক রেসপিরেটরি ফেলিওরে। বাইপ্যাপ কোথায় ইউজ করা হয়? হাইপারক্যাপনিক রেসপিরেটরি ফেলিওর। দ্যাটস ইট। তো এইটুকু তোমার স্টেপ এর জন্য লাগবে। আর আমি যে বাকি তোমাদেরকে কথাবার্তা বললাম যে সিপ্যাপ জিনিসটা কি, যেমন হচ্ছে আইপ্যাপ জিনিসটা কি, ইপ্যাপ জিনিসটা কি, প্রেশার কেমন, ওকে, এগুলো হচ্ছে সবই এক্সট্রা কথাবার্তা, যেটা তোমার স্টেপ অনের প্রয়োজন নেই। বাট অবশ্যই একদিন কোনো না কোনোদিন তোমাদের অবশ্যই কাজে লাগবে, ওকে? তো আমাকে একটু বলো যে তোমার কি কনসেপ্টটা ক্লিয়ার, না হচ্ছে আর বলতে হবে কি? তোমরা কি বুঝতে পারছো? আহ, আমি যেটুকু বলছি ঠিক অতটুকুই। আচ্ছা, থ্যাংক ইউ। সো এর বাইরে কিছু লাগবে না, ওকে? তাহলে এখন ইন্ডিকেশন কিভাবে, আমি কখন একটা পেশেন্টকে নন ইনভেসিভ পজিটিভ প্রেশার ভেন্টিলেশন রাখবো? যখন একটা পেশেন্টের স্বাভাবিকভাবেই রেসপিরেটরি ডিস্ট্রেস আসবে। এখন কথা কি আমি এইভাবে বলতে পারি? না, তুমি কথা এইভাবে বলতে পারি না। কখন নিয়ে আসবো একটা পেশেন্টকে নন ইনভেসিভ প্রেশার ভেন্টিলেশনে? তুমি সবার আগে আমাদের যে রুলস আছে, রুলস এর কথা মনে করে দেখো কি আছে ভাই। সেই রুলস রুলস হচ্ছে, আমি একটা পেশেন্টকে ফার্স্ট অফ অল কি করব, লো ফ্লো নেজাল ক্যানুলাতে রাখবো, রাইট? পেশেন্টের যদি ইমপ্রুভমেন্ট না হয়, তখন আমি পেশেন্টকে হাই ফ্লো নেজাল ক্যানুলা বা অপটিভ ফ্লোতে রাখবো, রাইট? তখন যদি একটা পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয়, লো ফ্লো থেকে হাই ফ্লো, দেন আমি পেশেন্টকে কি করব, পেশেন্টকে এই যে নন ইনভেসিভ নন ইনভেসিভ
প্রেশার, পজিটিভ প্রেশার ভেন্টিলেশন রাখবো। ওকে, তো সবাই যে ভুলটা করে সে কি ভুল হয় সেটা হচ্ছে সবাই ভাবে যে নন ইনভেসিভ প্রেশার ভেন্টিলেশন বাইপ্যাপ বা সিপ্যাপ এটা বোধহয় মেকানিক্যাল ভেন্টিলেশন না। এখন আশা করি বুঝতে পারছো যে এই ধারণাটা ভুল। নন ইনভেসিভ হোক আর ইনভেসিভ হোক দুইটাই মেকানিক্যাল ভেন্টিলেশন, কারণ দুইটা জায়গায় আমাদেরকে ভেন্টিলেটর ইউজ করতে হচ্ছে, রাইট? নন ইনভেসিভ ইনভেসিভ ডিফারেন্স হচ্ছে যে আমি এখন ইন্টিউবেশন করি, নন ইনভেসিভ ইন্টিউবেশন করি না, আর ইনভেসিভ ইন্টিউবেশন করি, দ্যাটস ইট। নন ইনভেসিভ আমরা কি ইউজ করি? মাস্ক ইউজ করি। কি মাস্ক? সেটাকে আমরা বলি ইউজুয়ালি বাইপ্যাপ বা সিপ্যাপ। ওকে, হচ্ছে গেল। তাহলে এখন একটা পেশেন্টকে যদি আমি ফার্স্ট অফ অল কি ট্রাই করবো, মনে করি আমি দেখলাম একটা পেশেন্টকে সিপ্যাপে রাখতেছি, হ্যাঁ, হাইপক্সিক রেসপিরেটরি ফেইলিউর, সিপ্যাপে রাখছি, পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে। পেশেন্টের যদি ইমপ্রুভমেন্ট হয় তাহলে এখন সিপ্যাপে রাখার পরে মনে করো আমার লো ফ্লো নেদাল ক্যানুলাতে কাজ করেনি, হাইপো নেদাল ক্যানুলাতে কাজ করেনি, সিপ্যাপে রেখে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হচ্ছে। তাহলে ইমপ্রুভমেন্ট হলো, এখন তুমি কি করার ট্রাই করবো? আমি যদি এখন পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয় তাহলে কি করার ট্রাই করবো? এখন যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয় তাহলে তুমি ট্রাই করো পেশেন্টকে সিপ্যাপ খুলে আবার হাই ফ্লোতে ঢোকানো। ওকে, যদি পেশেন্ট হাই ফ্লোতে ইমপ্রুভ করে তাহলে তুমি কি করবা? হাই ফ্লো থেকে লো ফ্লোতে ঢোকানো। এইভাবে তোমাকে উইন করতে হবে, একটা একটা স্টেজ নিচে নামতে হবে, স্টেপ ডাউন করতে হবে। এখন কথা হচ্ছে যে ভাই আমি কিভাবে বুঝবো যে পেশেন্ট ইমপ্রুভমেন্ট হচ্ছে? সেটা তোমাকে যেটা করতে হবে, স্যাচুরেশন দেখতে হবে, পেশেন্টের স্যাচুরেশন, অক্সিজেন স্যাচুরেশন এন্ড ব্লাড গ্যাস দেখতে হবে, যেটাকে আমরা বলি এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলবো। ওকে, যে এবিজি দেখবো যে পেশেন্টের কোনো অ্যাসিডোসিস বা অ্যালকোহলিসিস ডেভেলপ না করে। ওকে, আচ্ছা, ডেভেলপ করা মানে পেশেন্টের রেসপিরেটরি ফেইলিউর ইজ এক্সারবেটিং। আচ্ছা, তো দেখো ইন্ডিকেশনটা কি? একটা পেশেন্ট যখন তোমার অ্যাকিউট সিওপিডি এক্সারবেশন নিয়ে আসবে উইথ রেসপিরেটরি অ্যাসিডোসিস, এই কথাটা বলতে যাচ্ছিলাম। দেখো তাহলে হোয়াট ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস, এই কথা তোমাদেরকে আমি রেনাল সিস্টেমে খুব ভালো মতো অ্যাসিডোসিস এন্ড অ্যালকোহলিসিস পড়াইছি। প্রতিটা অ্যাসিডোসিস অ্যালকোহলিসিস তোমাদের একদমই লিজেন্ড হয়ে যাওয়ার কথা এখন প্রশ্ন সলভ বা কেস সলভ করতে হলে, রাইট? সো তোমরা এখন মনে করো, তোমরা সবাই একটু মনে করার ট্রাই করো যে ভাইয়া আসলে রেসপিরেটরি অ্যাসিডোসিস কি বলছিল। দেখো, সো কার্বন ডাইঅক্সাইডের লেভেল আমাদের কি ছিল? নরমাল 40 থেকে 45, তাই না? আচ্ছা, আর পিএস এর লেভেল হচ্ছে 7.4। 7.4 এর নিচে যদি নামে সেটাকে আমরা বলি অ্যাসিডোসিস, তাই না? একটু সবাই মনে করে দেখো যে আমি যদি এভাবে তোমাদেরকে চিন্তা করতে বলি, আমরা কথা বলতেছি রেসপিরেটরি অ্যাসিডোসিস নিয়ে, মানে আর এ নিয়ে, তাই না? আর এ নিয়ে একটা পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস কখন ডেভেলপ করে? দিস ইজ মাই কোশ্চেন, একটা পেশেন্টের কখন রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করে, একটা পেশেন্টের কখন রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করে, অ্যালকালোসিস ডেভেলপ করে। ফার্স্ট অফ অল চিন্তা করো যে হোয়াট ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস, পেশেন্টের কি থাকবে? অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস মানে হচ্ছে পিএইচ লেস দেন 7.4, রাইট? ফার্স্ট ক্রাইটেরিয়া গেল। আমাদের ক্রাইটেরিয়া আমাদের কি কি আছে? আমাদের ক্রাইটেরিয়া কি কি আছে আমাদের? এটা হচ্ছে পিএইচ, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, রাইট? একটা কি আছে? বাইকার, তাই তো? জানো সবাই। তাহলে এখন পিএইচ লেস দেন 7.4, তাহলে অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে কি ভাইয়া? রেসপিরেটরি অ্যাসিডোসিস মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। মানে কি? মানে হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি রেট কম, মানে পেশেন্ট কার্বন ডাইঅক্সাইডটা এক্সট্রিট করতে পারতেছে না। ওকে, পেশেন্ট কার্বন ডাইঅক্সাইডটা এক্সট্রিট করতে পারতেছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড নরমাল লেভেল হচ্ছে 40 থেকে 35 থেকে 40। তাহলে আমাদের এখন দেখা যাচ্ছে পেশেন্টের কি হবে? মোর দ্যান 45 হয়ে যাবে। ওকে, মোর দ্যান 45। তাহলে এই যে পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস। ওকে, এটাকে বলতেছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। তাহলে রেসপিরেটরি অ্যাসিডোসিসের কম্পেনসেশন কে বলতে পারবে দেখি? রেসপিরেটরি অ্যাসিডোসিসের কম্পেনসেশন কে? কম্পেনসেশন কে করবে? কম্পেনসেশন কি হবে? যারা রেনালের ক্লাস করছো তারা যদি না বলতে পারো তাহলে তার জন্য লিটারালি পাপ। রেসপিরেটরি অ্যাসিডোসিসের কম্পেনসেশন কি? ভেরি গুড শারমিন, সেটা হচ্ছে মেটাবলিক অ্যালকোহলিসিস। কত পড়াইছি মেটাবলিক অ্যালকোহলিসিস কেমনে হবে ভাই? মেটাবলিক অ্যালকোহলিসিস এটা হচ্ছে কথা। তাহলে এখন দেখো, তাহলে মেটাবলিক অ্যালকোহলিসিস কেমনে হবে? আমাদের যে বডিতে বাইকার থাকে, বাইকার কি করবে? বাইকার আমাদের কিডনি কি করবে? আমাদের যেহেতু এখানে কারেকশনের কম্পেনসেশন কে করতেছে? কিডনি করবে, রাইট? রেসপিরেটরি সিস্টেমের কারেকশন কে করবে? কিডনি করবে। তাহলে কিডনি কি করার ট্রাই করবে? এখন কিডনি যেটা করবে সেটা হচ্ছে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন করবে, রিটেন করবে। তাহলে বাইকার্বনেট লেভেলটা বেড়ে যাবে, রাইট? তো বাইকার্বনেট লেভেল যদি বেড়ে যায় তাহলে আমরা বুঝবো কি যে পেশেন্টের মেটাবলিক অ্যালকোহলিসিস বা কম্পেনসেশন হয়েছে। তাহলে আমাদের রেসপিরেটরি সিস্টেমে ইউজুয়ালি কম্পেনসেশন কখন হয়? একটু সময় লাগে, তোমরা জানো। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে কম্পেনসেশন হতে 2 থেকে 3 দিন লাগে, রাইট? এখন যদি দেখো যে ভাইয়া পেশেন্টের বাইকার্ব লেভেলও কম, তার মানে কি? আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস, ঠিক আছে? তাহলে পেশেন্টের সমস্যা কোথায়? পেশেন্টের সমস্যা হচ্ছে পেশেন্টের ব্রিজিং এ, যে পেশেন্ট কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিট করতে পারতেছে না, সেটাকে আমরা কি বলতেছি? রেসপিরেটরি অ্যাসিডোসিস।
তো সেম ভাবে আমি যদি তোমাদেরকে এখন বলি যে হোয়াট ইজ রেসপিরেটরি অ্যালকোহলিসিস, তুমি চিন্তা করো পেশেন্টের হোয়াট ইজ রেসপিরেটরি অ্যালকোহলিসিস মানে হচ্ছে পিএইচ মোর দ্যান 7.4, অ্যালকালোসিস রেসপিরেটরি অ্যালকোহলিসিস, রাইট? তাহলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কি কমে যাবে, পেশেন্টের কমে যাবে, মনে করো 20 হয়ে গেল, ওকে? বা একার পথ হবে সেটা বলতেছি। তার মানে কি এখন পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হচ্ছে, মানে পেশেন্টের রেসপিরেটরি রেট অনেক বেড়ে গেছে। রেসপিরেটরি রেট অনেক বেড়ে যাওয়া মানে কি পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড অনেক বেশি রিমুভ করা, তাহলে পেশেন্ট অনেক বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড রিমুভ করতেছে, ফলে তার কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কমে গেছে, রাইট? সেটাকে বলতে রেসপিরেটরি অ্যালকোহলিসিস। তাহলে কম্পেনসেশন কেমনে হবে? মেটাবলিক অ্যাসিডোসিসের মাধ্যমে। কিভাবে ভাইয়া? তাহলে এখন আমাদের কিডনি কি করবে, কিডনি আমাদের কার্বন বাইকার্ব যেটা সেটাকে এক্সক্রিশন করে দেবে, এক্সক্রিশন করে দিলে পেশেন্ট কি ডেভেলপ করবে, মেটাবলিক অ্যাসিডোসিস, ওকে? আচ্ছা, তাহলে দেখো, তাহলে একটা পেশেন্ট যখন রেসপিরেটরি অ্যাসিডোসিস নিয়ে তোমার কাছে আসবে, লাইক পিএইচ কম, কার্বন ডাইঅক্সাইড বেশি, রেসপিরেটরি রেট 20 থেকে 24, মোর দ্যান 20 থেকে 24, তার মানে হচ্ছে পেশেন্টের সিভিয়ার ডিটেরিওরেট করছে কন্ডিশনটা, ওকে? তাহলে যখন পেশেন্ট পালমোনারি এডিমার পেশেন্ট, হচ্ছে অ্যাজমা এক্সারবেশন, তাহলে মনে রাখো অ্যাজমা, সিপিটি এক্সারবেশন, পালমোনারি এডিমা, এসব পেশেন্টকে অবশ্যই তুমি ডিরেক্টলি নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন দিবে না। তো ইন্ডিকেশন মুখস্থ করে কোনো একটা লাভ নাই, কেন? কারণ তুমি তো অবশ্যই পেশেন্টকে আগে ভেন্টিলেশনে দিবে না। তুমি যদি পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়, সেক্ষেত্রে পেশেন্টের কি করতে পারো, তুমি নন ব্রিদার ফেস প্যাস দিতে পারো, মনে করে দেখো সবাই গতকালের ক্লাস থেকে, অথবা তুমি পেশেন্টকে অপটি ফ্লোতে রাখতে পারো। অপটি ফ্লো মানে হাই ফ্লো লেভেলের মধ্যে রাখতে পারো। পেশেন্ট যদি ওখানে ডিটোরিয়েট করে দেন তুমি ভেন্টিলেশন আসবে, তুমি তো ডিরেক্টলি আগে ভেন্টিলেশন আসবে না, তাই না? আচ্ছা, তো তোমার ইন্ডিকেশন এর জন্য মুখস্থ করে কোনো একটা লাভ নাই, তোমাকে অ্যাপ্রোচ বাই অ্যাপ্রোচ যেতে হবে। জাস্ট তুমি যেটা করবে সেটা রিডিং পড়বে, ওকে? বুঝতে পারবা যে কোন কোন কন্ডিশন আমরা দিই, দ্যাটস ইট। ইন্ডিকেশন মুখস্থ করার কিছু নাই, তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমি একটা পেশেন্টকে কখন কন্ট্রা ইন্ডিকেশন, কখন নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন দিব না, সেটা হচ্ছে একটা পেশেন্ট যখন কোঅপারেটিভ থাকবে না। কেন এই কথাটা বলতেছেন যে পেশেন্ট কোঅপারেটিভ থাকবে না? এই কারণে বলতেছি, দেখো নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশনে কিন্তু পেশেন্টকে সিডেট করা হয় না, অ্যানালজেসিসও দেওয়া হয় না, মানে পেশেন্ট কনসাস, রাইট? তো পেশেন্ট যদি কনসাস হয়, এবং যদি সে কনসাস হওয়ার পরে কোঅপারেটিভ না হয়, সেক্ষেত্রে তো তুমি নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন দিতে পারবো না। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আনকন্ট্রোলড অ্যাজিটেশন, মানে একটা পেশেন্ট যখন ডেলিরিয়ামে চলে যায়, যখন পেশেন্টের অল্টার্ড মেন্টাল স্টেট ডেভেলপ করে, স্টেট ডেভেলপ করতে বলতে দেখা যাচ্ছে পেশেন্ট অনেক অ্যাজিটেটেড, সব ছিঁড়ে ফেলতেছে, মাস্ক খুলে ফেলতেছে, ক্যানোলা খুলে ফেলতেছে, এই ধরনের পেশেন্টকে তুমি দিতে পারবে না। এই ধরনের পেশেন্টকে কি করবা? এই ধরনের পেশেন্টকে তোমাকে অ্যানালজেসিক দিতে হবে, দেন হচ্ছে পেশেন্টকে ইন্টুবেট করতে হবে, সিডেটিভ দিতে হবে, রাইট? সেই ধরনের পেশেন্টকে তোমাকে ইনভেসিভ ভেন্টিলেশন ইউজ করতে হবে। তাহলে এবং সিভিয়ার কার্ডিয়াক এন্ড রেসপিরেটরি অ্যারেস্টে আমি নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন ইউজুয়ালি দিই না, আমাদেরকে ডিরেক্ট যেটা করতে হবে ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন দিতে হবে, ওকে? মানে এগুলো আরো খুব বেশি খারাপ ইস্যুস। আচ্ছা, দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা কথা আমি যেটা তোমাকে বলতে চাই, যে ডু নট ডিলে ইনভেসিভ ভেন্টিলেশন। মানে ইনভেসিভ মানে কি ভাইয়া? ইন্টিউবেশন, রাইট? ডু নট ডিলে ইন্টিউবেশন ইফ এ পেশেন্টস কন্ডিশন ইজ ওয়ার্সেনিং উইথ এনআইপিভি। মানে কি? মানে একটা পেশেন্টকে তুমি নন নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন রাখছো, তুমি দেখতেছো পেশেন্টের অবস্থা ক্রনিক ডিটেরিওরেট করতেছে, খারাপ হচ্ছে, তুমি অবশ্যই পেশেন্টকে কি করবা? আগে ইন্টিউবেশন করে তাকে ইনভেসিভ ভেন্টিলেশন দিবা, ঠিক আছে? মনে রাখবা সবসময়। এখন তোমাকে যেটা পড়তে হবে, যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে কমপ্লিকেশন। যেটা পেশেন্ট নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন থাকলে কমপ্লিকেশন কি কি ডেভেলপ করতে হবে। ফার্স্ট অফ অল, পেশেন্টের এয়ার লিক হবে, এটাও তোমাকে মনে রাখতে হবে, ওকে? মোস্ট কমন কজ অফ নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন, এটা মানে কি ভাইয়া? সো এদিকে তাকাও। সো আমাদের যে ভেন্টিলেশন মনিটর আছে, আই হোপ তোমার মনিটর এখন চিনো, তাই না? আইসিইউ থেকে যে দেখো, যা বড় একটা মনিটর, ওটা হচ্ছে ভেন্টিলেটর মেশিনের মনিটর। এই যে দেখো, এই যে ভেন্টিলেটর মেশিনের মনিটর, ওকে? এই যে এটা এটা তোমাদের একটা ফিগারটা দেখাতে চাই। দেখো, সবাই দেখতে পাচ্ছ তাই না? দেখো, এটা হচ্ছে আমাদের ভেন্টিলেটর পেছনের ভেন্টিলেটরের একটা মনিটর, ওকে? ভেন্টিলেটর মেশিন মনিটর। তো দেখো, তো আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা কি বলতে চাচ্ছেন ভাই? সেটা হচ্ছে এই যে দেখো, পিপ দেখছো, অক্সিজেন স্যাচুরেশন 40%, মানে অবস্থা খারাপ, ওকে? এই দেখো পেশেন্টের ইপ্যাপ, এই যে পেশেন্টের পিপ, ওকে? আচ্ছা, এটা কথা দেখো, এখানে লেখা আছে ভিটি, মানে হচ্ছে টাইডাল ভলিউম, ওকে? এটা খেয়াল করো, টাইডাল ভলিউম, পেশেন্টের টাইডাল ভলিউম। আচ্ছা, তো যেটা হয় এরকম মনিটর আমাদের একটা দুইটা অপশন থাকে। সেই অপশন কি ভাইয়া? সেটা আমি তোমাকে একটু বলবো, যে তুমি কত ইনপুট দিচ্ছ আর কত আউটপুট দিচ্ছ, আউটপুট পাচ্ছ, এটা তোমাকে কন্টিনিউসলি মনিটর করতে হবে। এটা মানে কি? মানে হচ্ছে একটা পেশেন্ট যখন তোমার খারাপ কন্ডিশন আসছে আইসিইউতে, তুমি পেশেন্টের ভেন্টিলেটর ঠিক করবা, মানে সেট করবে, হ্যাঁ? তো পেশেন্টকে তুমি রেসপিরেটরি রেট দিলা 20, ঠিক আছে? টাইডাল ভলিউম দিলা হচ্ছে 400, মানে কি? মানে তার 400 মানে হচ্ছে পেশেন্ট তাহলে প্রতি মিনিটে আমাদের তার টাইডাল ভলিউম কত? 400 মিলিলিটার, রাইট?
প্রতি মিনিটে 400 মিলিলিটার সে ইন করতেছে, ব্রিথ ইন করতেছে, তাহলে ওই পেশেন্টকে যখন তুমি 400 সেট করবা, রেসপিরেটরি রেট 20 সেট করলা, তুমি কেমনে বুঝবা যে পেশেন্টের এয়ার লিক হচ্ছে না? এয়ার লিক হওয়ার চান্স কেন ভাইয়া? কারণ হচ্ছে দেখো, আমরা নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশনে কি ইউজ করি? মাস্ক ইউজ করি, রাইট? সেই অক্সিজেন মাস্ক ইউজ করি। সো অক্সিজেন মাস্ক ইউজ করার কারণে আমরা কিন্তু শিওর না যে তার পুরো অক্সিজেনটা তার কি ট্রাকেতে যাচ্ছে কিনা, রাইট? তার 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 যে মাস্ক, সেখান থেকে তো লিক হতে পারে। মাস্ক যদি তুমি ফেসে ঠিকঠাক মতো ঠিক সেট না হয়, এরকম একটা পেশেন্ট আমরা দেখছিলাম যে একটা পেশেন্টের ফেসিয়াল যে স্ট্রাকচার সেটা একটু ডিফারেন্ট, ফলে তার মাস্ক কোনোভাবে সেট হচ্ছিল না। মাস্ক যদি কোনোভাবে সেট না হয়, তাহলে তোমাকে কি কি সমস্যা হয়ে যায়? এয়ার লিক। তুমি কেমনে বুঝবো হ্যাঁ এয়ার লিক হয়েছে? তুমি একটা পেশেন্ট রেসপিরেটরি রেট মনে করে 20 সেট করলা, ওকে? তাহলে টাইডাল ভলিউম, যেটা টাইডাল ভলিউম টিভি, তাকে তুমি সেট করলা 400 মিলিলিটার। এখন পেশেন্টের যে আউটপুট মনিটরে দেখাবে যে পেশেন্ট 400 মিলিলিটার ইন করতেছে ভলিউম, তার আউটপুট দেখা যায় 200 মিলিলিটার, ওকে? বা দেখা যাচ্ছে 300 মিলিলিটার। তো সেটাকে আমরা কি বলতেছি? সিগনিফিকেন্ট এয়ার লিক। মানে তুমি যত ইন করতেছো তত পেশেন্টের বাইর হচ্ছে না। মানে কি ভাইয়া? মানে হচ্ছে দেখো, ইন করতেছো মানে কি বলো তো দেখি? ইন করতেছো মানে তুমি ভেন্টিলেটরে সেট করছো, তাই না? ভেন্টিলেটর থেকে 400 মিলিলিটার যাচ্ছে পার মিনিটে, পার ভিতে। কিন্তু কথা কথা হচ্ছে এই 400 মিলিলিটার যে পার ভিতে যাচ্ছে, এটা ভেন্টিলেটর থেকে বাইর হচ্ছে, রাইট? কারণ ভেন্টিলেটর থেকে পেশেন্টের যে ট্রাকিয়া, সেখানে তো পৌঁছানো লাগবে। কারণ পেশেন্টের যদি ট্রাকিয়াতে না পৌঁছায়, যদি মাস্ক যদি ঠিকঠাক মতো সেট আপ না হয়, তাহলে অবশ্যই পেশেন্টের 400 মিলিলিটার ট্রাকেতে যাবে না। ট্রাকেতে যেটা যাবে সেটাই তো বার হবে। পেশেন্টের মনে করো 200 গেছে ট্রাকে, এবং বাড়িতে 200, তো 200 কই গেল? 200 পেশেন্টে ঢুকেই নাই ট্রাকেতে, সেটাকে আমি বলতেছি এয়ার লিক, ওকে? এয়ার লিক। তাহলে এয়ার লিক একটা কমপ্লিকেশন আমাদের, একটা একটা পেশেন্টকে নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশনে রাখলে এয়ার লিক একটা কমপ্লিকেশন। এছাড়া কি হতে পারে ভাইয়া? যাতে পেশেন্টের অ্যাসপিরেশন অথবা পটেনশিয়াল অ্যাসপিরেশন নিউমোনিয়া হতে পারে, রাইট? তাহলে পেশেন্টের যে তুই যে খাবার দাবার আছে, ফুড কন্টেন্ট, সেটা এসোফেগাস থেকে দেখা যাচ্ছে ট্রাকে চলে যাচ্ছে। কেন ভাইয়া? কারণ পেশেন্টকে যেহেতু তুমি অলরেডি, পেশেন্টের কোনো মুভমেন্ট নাই, পেশেন্টের নিজের কোনো রেসপিরেটরি এফোর্ট নাই, তো অবশ্যই পেশেন্টের স্পন্টেনিয়াস রিফ্লেক্সের কারণে এই ফুড কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে আমাদের ট্রাকে ঢুকে যাচ্ছে, ফলে পেশেন্ট রেসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, ওকে? আচ্ছা, একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড লাং ইনজুরি, এটা মনে রাখবা। তাহলে ভেন্টিলেশন রাখার কারণে পেশেন্টের, সেটা নন ইনভেসিভ হোক ইনভেসিভ হোক, পেশেন্টের কমপ্লিকেশন কি হতে পারে? যেহেতু তুমি কন্টিনিউয়াসলি পেশেন্টকে পজিটিভ এয়ার প্রেশার দিচ্ছ, কন্টিনিউয়াসলি পজিটিভ এয়ার প্রেশার দিলে পেশেন্টের কি হতে পারে বলো তো দেখি? এয়ারটা লিক হয়ে আমাদের আলটিমেটলি প্লুরাল স্পেসে যেতে পারে, রাইট? সো এয়ারটা যে লিক হয়ে প্লুরাল স্পেসে যাচ্ছে, সেটাকে আমরা কি বলি? নিউমোথোরাক্স বলি, রাইট? লাংসে কম্প্রেশন করতেছে। তো এটা ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড লাং ইনজুরি একটা কমপ্লিকেশন হচ্ছে পেশেন্টের এয়ার লিক হয়ে প্লুরাল স্পেসে যাবে, পজিটিভ এয়ার প্রেশার দিচ্ছে যেহেতু, তো নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে, ওকে? আচ্ছা, দ্যাটস ইট। এই তিনটা হচ্ছে মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট, তো এগুলো জানলেই হবে। আচ্ছা, সো উই আর ডান উইথ নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশন, হ্যাঁ, ওকে? সো আমি যেটুকু তোমাদেরকে বলছি, এটুকু যদি তুমি মনে রাখতে পারো, মোর দেন এনাফ। পোস্ট গ্রাজুয়েশনে পড়লে আমরা এত কিছু শিখি না বাংলাদেশে, সত্যি কথা বলতে। সো মোর দেন এনাফ, ওকে? এখন হচ্ছে ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশনটা কি ভাইয়া? তাহলে ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন হচ্ছে, আমি একটা পেশেন্টকে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন দিচ্ছি। কেমনে দিচ্ছি? অ্যাডমিনিস্টার থ্রু অ্যান ইনভেসিভ এয়ারো ডিভাইস, রাইট? একটা ইনভেসিভ কোনো ডিভাইসের থ্রুতে দিচ্ছি। ইনভেসিভ ডিভাইসের থ্রুতে দিচ্ছি মানে কি? ডিরেক্ট পেশেন্টের ট্রাকে দিচ্ছি, তাই না? পেশেন্টের থ্রো নোজ অথবা থ্রো ওরাল ক্যাভিটি না। তাহলে এই যে ডিরেক্টলি দিচ্ছে পেশেন্টের ইনভেসিভ, কিভাবে দিতে পারি আমি? দুইটা ওয়ে। একটা হচ্ছে এন্ডোট্রাকেল টিউব, ট্রাকের ভিতরে তুমি টিউব ঢোকাবা, আর একটা হচ্ছে তুমি ট্রাকেস্টমি করতে পারো, রাইট? আচ্ছা, তাহলে এই ইউজুয়ালি আমরা এন্ডোট্রাকেল টিউবের মাধ্যমে ঢোকানো হয় ডিরেক্টলি। সো এটাকে আমরা কি বলতেছি তাহলে? ইনভেসিভ ভেন্টিলেশন। আচ্ছা, তাহলে ইনভেসিভ যে ভেন্টিলেশন, ভাই আমি কথা তুমি বলতে পারো যে ভাই আমাদের গোলটা কি আসলে? আমি একটা পেশেন্টকে নন ইনভেসিভ প্রেসার ভেন্টিলেশনে না রেখে, বাইপাপ সিটিপে না রেখে ইনভেসিভে কেন রাখবো? হোয়াটস আওয়ার প্ল্যান, হোয়াটস আওয়ার টার্গেট? টার্গেট হচ্ছে এটা যে একটা পেশেন্টকে যখন তুমি ইনভেশন করতেছো, ইনটুবেশন করতেছো, তার মানে পেশেন্টের টোটালি তোমাকে প্যারালাইসিস করতে হবে, রাইট? রেসপিরেটরি মাসল প্যারালাইসিস হয়ে যাবে, পেশেন্টকে প্যারালাইজ করতে হবে। প্যারালাইজ না করে তুমি তোমার ইন্ডোটেকাল টিউব পেশেন্টকে ঢোকাতে পারবে না, ওকে? কারণ পেশেন্ট তো কনসিয়াস থাকতে পারবে না, কারণ পেশেন্ট তো ব্যথায় মরেই যাবে। তোমাকে কি করতে হবে? পেশেন্টকে প্যারালাইজ করতে হবে এবং পেশেন্টকে অ্যানালজেসিক দিতে হবে। তার মানে সিডেটেড করতে হবে, অ্যানালজেসিক দিতে হবে, রাইট? তাহলে তুমি যদি একটা পেশেন্টকে সিডেটেড করো, মানে রেসপিরেটরি মাসল প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তাহলে পেশেন্ট কি আর নিজের কোনো মানে ব্রিদিং এর ওয়ার্ক লাগবে? অবশ্যই না, রাইট? তাহলে রিডিউসড ওয়ার্ক অফ ব্রিদিং, মানে যেসব পেশেন্টের রেসপিরেটরি মাসলে খুব ফ্যাটিক আছে, খুবই সিভিয়ার সমস্যা, তুমি চাচ্ছ না যে পেশেন্ট নিজ থেকে ব্রিদিং করুক, সেক্ষেত্রে সে ধরনের নিজ থেকে ব্রিদিং এ হেল্প করুক, সে ধরনের পেশেন্টকে তুমি ইনভেসিভ ভেন্টিলেশন দিতে পারো, দেখ অবস্থা খুবই খারাপ হলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মাল্টি অর্গান ডিসফাংশন প্রিভেন্ট করে, বা মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড সেটাকে প্রিভেন্ট করে, বা সেটাকে এলিভেট করে। কেন? ওই যে বললাম যে এখন বেশি বেশি অক্সিজেন আমাদের ট্র্যাকেতে ঢুকতেছে এই জন্য।
আচ্ছা, লাইফ থ্রেটানিং ইন্ডিকেশন কি? ওই যে একই ইন্ডিকেশন, হাইপক্সিমিয়া এন্ড হাইপারকার্বিয়া। ওকে, হাইপক্সিমিয়া এন্ড হাইপারকার্বিয়া। হাইপারকার্বিয়া মানে একই কথা, কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। আসলে ইন্ডিকেশন কি ভাই? ইন্ডিকেশন হচ্ছে একটা পেশেন্টকে যখন তুমি নন ইনভেসিভে রাখছো, সিভিয়ার হাইপক্সিক বা হাইপারক্যাপনিক রেসপিরেটরি ফেইলিয়ার ডেভেলপ করছে, নন ইনভেসিভে রাখার পরে পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, তখন তুমি নন ইনভেসিভ থেকে পেশেন্টকে টুক করে ইনভেসিভে রেখে দিবে। ঠিক আছে, দ্যাটস ইট। এটা হচ্ছে ইন্ডিকেশন। পেশেন্ট যখন খারাপ হয় তখন তোমাকে লাস্ট তোমার হাতে অপশন হচ্ছে ইনভেসিভ মেকানিক্যাল ভেন্টিলেশন। কন্ট্রাইন্ডিকেশন কি? কোনো অ্যাবসলিউট কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। ওকে, তুমি সব ইউজুয়ালি সব ধরনের পেশেন্টে দিতে পারবা। আচ্ছা, এখন দেখো ইনভেসিভ ভেন্টিলেশনে খুব মজার কিছু জিনিস হচ্ছে, সেটা কি ভাইয়া? সেটা হচ্ছে প্রিপারেশনটা কি, যে পেশেন্টের কি আর কি কি বেসিক কেয়ার নেওয়া লাগবে, মানে আরো কি কি কেয়ার নেওয়া লাগবে। ওকে, অ্যাডজুংটিভ কেয়ার অফ ভেন্টিলেটেড পেশেন্ট, তার মানে সবার আগে তোমাকে বলছি আমি যে পেশেন্টকে সিডেট করতে হবে, পেশেন্টকে অ্যানালজেসিক দিতে হবে, পেশেন্টের মাসল রিল্যাক্সেন্ট দিতে হবে, রাইট? তাহলে গোল কি? গোল হচ্ছে পেশেন্টের যেন কোনো ডিসকমফর্ট ডেভেলপ না করে, যেহেতু এটা ইনভেসিভ একটা প্রসিডিউর, ইন্টারট্র্যাকাল টিউবে একটা পেশেন্টটা তুমি ট্র্যাকের ভিতরে ঢোকাই দিচ্ছ, তাই না? এটা তো খুবই পেইনফুল একটা বিষয়। তোমাকে অ্যানালজেসিক দিতে হবে, সিডেট করতে হবে পেশেন্টকে। তাহলে পেশেন্টের ডিসকমফর্ট কমানো হচ্ছে তোমার উদ্দেশ্য, পেশেন্টের রেসপিরেটরি ড্রাইভকে তুমি সাপ্রেস করে রাখতে যাচ্ছ। ওকে, আচ্ছা, তাহলে কি কি করতে হবে? সিডেশন করতে হবে ফার্স্ট অফ অল। তাহলে স্টার্ট ইমিডিয়েটলি আফটার ইন্টিউবেশন। পেশেন্টকে ইন্টিউবেশন করার পরপরই তুমি কি চাচ্ছ? পেশেন্ট যেন সিডেটেড থাকুক, আনকনসিয়াস থাকুক, তাই না? পেশেন্টের কমফোর্টের জন্য। আচ্ছা, এখন সিডেশন আর প্যারালাইসিস যে এক জিনিসটা তোমাকে এটা বুঝতে হবে। ওকে, সিডেশন আর প্যারালাইসিস কিন্তু এক জিনিস না। সিডেশন আলাদা জিনিস, প্যারালাইসিস এক জিনিস। সিডেশন মানে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যাচ্ছে, রাইট? আর প্যারালাইসিস মানে পেশেন্টের মাসল গুলো করে প্যারালাইজ করতেছি। আচ্ছা, তাহলে আমি এখন কি দিয়ে সিলেকশন করবো ভাইয়া? তো আমি ইউজুয়ালি আমরা মিডাজোলাম দিয়ে সিলেক্ট করতে পারি। পেশেন্টকে প্রোপাফল হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজ ড্রাগ। আমি যে আমার রোটেশনে দেখছি সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে প্রোপাফল এন্ড মিডাজোলাম। মিডাজোলাম এত ইউজ করা হয় না, সবচেয়ে বেশি ইউজ করা হয় প্রোপাফল। ওকে, তো প্রোপাফলের কথা মনে রাখবো, মিডাজোলাম দেন হচ্ছে আমরা কেটামিন ইউজ করতে পারি কিছু কিছু সিচুয়েশন। কারণ পেশেন্ট যেহেতু প্রচুর পেশেন্টের ব্যথা হবে স্বাভাবিকভাবেই, তাহলে এখন তুমি অ্যানালজিসে ইউজ করবে। ওকে, অ্যানালজিসে ইউজ করবে কি ভাইয়া? আচ্ছা, আমাদের ইউজুয়ালি ওপিওইড ইউজ করতে হবে। ওপিওইড কি? যেহেতু ওপিওইড হচ্ছে বেস্ট পেইন মেডিকেশন। ওপিওইড কি কি আছে ভাইয়া? এটা হচ্ছে মরফিন, একটা হচ্ছে ফেন্টানিল। ওকে, এই দুটো তোমরা ইউজ করতে পারবে। আচ্ছা, এখন মাসল রিল্যাক্সেন্ট ইউজ করতে হবে যেন পেশেন্টের নিজের কোনো এফোর্ট না দেওয়া লাগে। ঠিক আছে, নিজের জন্য কোনো এফোর্ট না দেওয়া লাগে, তো সেক্ষেত্রে পেশেন্টকে মাসল রিল্যাক্সেন্ট ইউজ করতে হবে। এবং মাসল রিল্যাক্সেন্ট ইউজ করার আগে অবশ্যই পেশেন্টকে সিডেট করতে হবে, এটা মনে রাখবা। তো মাসল রিল্যাক্সেন্ট কি আছে এগুলো যেহেতু আমরা ফার্মাকোলজিতে পড়বো ডিটেলস, এত কিছু বললাম না, যেগুলো তো সম্পর্কে অনেক ডিটেলস পড়বো, জাস্ট বলে রাখলাম। প্রোকিউরিয়াম, ভেকিউরিয়াম, প্যারাকিউরিয়াম, সিসাপ্টোকিউরিয়াম, এই যে আমাদের মাসল রিল্যাক্সেন্ট আছে, এই জিনিসগুলো আমরা ইউজ করবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কাজ কি? আমরা অ্যাজ সুন অ্যাজ আমরা ইন্টিউবেশন করে ফেলি, তারপর আমরা পেশেন্টকে সিডেট করবো। ওকে, পেশেন্টকে সিডেট করবো, সিডেট করার পরে পেশেন্টকে আলটিমেটলি কি করবো? প্যারালাইজ করবো। আচ্ছা, তাহলে সিডেশন না করে কখনো পেশেন্টকে প্যারালাইসিস করা যাবে না, এটা মনে রাখবা। আচ্ছা, সো এই আমাদের গেল একটা পেশেন্টের নন ইনভেসিভ আর ইনভেসিভ ভেন্টিলেশন। এখন আমরা পড়বো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বেসিক ভেন্টিলেশন প্যারামিটার। যে ভাই আপনি যে বলতেছেন এতক্ষণ মনিটর সেট করবো, কি সেট করবো? মনিটর আমরা ইউজুয়ালি কি সেট করি? ওকে, পেশেন্টকে কি নিয়ে আমরা নাড়াচাড়া করি, সেটা আমরা পড়বো। এখন আমাকে বলো যে কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো তোমরা মোটামুটি কতটুকু বোঝার প্রয়োজন? ইনভেসিভ নন ইনভেসিভ পেশা ভেন্টিলেশন অল ক্লিয়ার এভরিওয়ান? Anyone does have any question? সো টানা যেহেতু 50 মিনিট পড়ালাম, সো তোমাকে সুযোগ দিচ্ছে প্রশ্ন করার জন্য। যদি কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান আস্ক মি। ওকে, না থাকলে আমরা যে বেসিক ভেন্টিলেশন প্যারামিটার আছে সেখানে চলে যাবো। আচ্ছা, থ্যাংক ইউ। সো প্রশ্ন চললে করতে পারো। ওকে, তাহলে এখন আসো যে বেসিক ভেন্টিলেশন প্যারামিটার কি কি আছে, মানে কি ভাইয়া? বেসিক ভেন্টিলেশন প্যারামিটার মানে কি? সো আমি বেসিক ভেন্টিলেশন প্যারামিটার পড়ে তোমাদেরকে আমি যে রোটেশনের সময় যে একটা পেশেন্ট তুমি ক্লিনিক্যাল লাইফে কেমনে কি দেখা হয় আইসিইউ পেশেন্টের, আমি তোমাদেরকে পিক আপলোড দিচ্ছি গ্রুপে অলরেডি, দেখো। সো ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, রিয়েল লাইফ কেস সিনারিও নিয়ে। সো আমি জাস্ট শেষ করে ফেলি আগে বেসিক ভেন্টিলেশন প্যারামিটারটা। আচ্ছা, বেসিক ভেন্টিলেশন প্যারামিটার মানে কি? বেসিক ভেন্টিলেশন প্যারামিটার মানে হচ্ছে তুমি একটা ভেন্টিলেটর মেশিনের পেশেন্টের কি কি ইন্ডিকেটর সেট করবে, মানে পেশেন্টের কি কি চেঞ্জেস করতে পারো, তোমার হাতে কি কি অপশনস আছে। ওকে,
তো এই কথা আমি অলরেডি বলে ফেলছি, আর একবার বলি যে পেশেন্টের মনিটরে কি কি শো করতেছে বা তোমার হাতে কি কি আছে যেটা তুমি চেঞ্জ করতে পারো। ওকে, পেশেন্টের ইমপ্রুভমেন্টের উপরে চিন্তা করে বা পেশেন্ট ডিটেরিয়েট করতেছে কিনা তার উপরে চিন্তা করে কি কি করতে পারো তুমি। তাহলে মনে করো এটা হচ্ছে একটা ভেন্টিলেটরের মনিটর। ওকে, একটা ভেন্টিলেটরের মনিটর। ওকে, খেয়াল করো। সো ফার্স্ট অফ অল কি করতে হবে আমাকে, ফার্স্ট অফ অল তুমি যেটা করবা একটা পেশেন্টের রেসপিরেটরি রেট। ওকে, রেসপিরেটরি রেট সেট করতে হবে। এখানে একটা ওই যে ইয়া থাকে, অর্থাৎ তোমার ইয়ার মতো আর কি, যেটা ঘুরায় ঘুরায় সেট করতে হবে, তোমাদেরকে দেখাইছি বেসিক্যালি রেসপিরেটরি রেট। তারপরে কি সেট করবো ভাই, তারপরে তুমি পেশেন্টের যেটা সেট করবা সেটা হচ্ছে টাইডাল ভলিউম ভিটি। ঠিক আছে, আচ্ছা তারপরে কি সেট করবো ভাই, তারপরে তুমি যেটা সেট করবা সেটা হচ্ছে তাহলে দেখো টাইডাল ভলিউম আরো সুন্দর করে লিখি, রেড কালার ইউজ করলে এটা দেখতে ভালো দেখাবে, ওদের কাছে স্পষ্ট হবে। তাহলে ফার্স্ট হাফ হলো হচ্ছে রেসপিরেটরি রেট। আচ্ছা তারপর হচ্ছে টিভি বা ভিটি। আচ্ছা আমার একটা ইমার্জেন্সি কল আসছে। আচ্ছা 5 সেকেন্ড। ওকে, 5 সেকেন্ডের জন্য মিউট করছি। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে একটা পেশেন্টকে তুমি ফার্স্ট অফ অল যেটা সেট করবে সেটা হচ্ছে রেসপিরেটরি রেট। ওকে, এরপরে তোমার হাতে কি আছে ভাই, এরপরে তোমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ভিটি। ওকে, মানে হচ্ছে টাইডাল ভলিউম। আচ্ছা সো টাইডাল ভলিউম সেট করলা, এরপরে কি কি আছে আমি তোদেরকে ভ্যালু নিয়ে কথাবার্তা বলবো। এবার তুমি কি সেট করতে পারো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এফ আই ও টু। ওকে, সো প্রতিটা প্যারামিটার নিয়ে কিন্তু আমি কথাবার্তা বলবো, সো খুব ভালো মতো একটু কনসেন্ট্রেশন দেওয়া লাগবে। আচ্ছা এফ আই ও টু এর পর আমি কি সেট করবো ভাই, সেটা হচ্ছে পিপ। ওকে, পিপ। আর কি কি আমি করতে পারি, আচ্ছা আর কি কি করতে পারি আমরা, সেটা হচ্ছে ইপ্যাপ, একটা হচ্ছে আইপ্যাপ। ওকে, তাহলে আমাকে এখন তোমরা বলো দেখি, আহ, উম, খুবই সুপার হাইয়েল্ড এটা। উম, এখন তোমরা খেয়াল করো খুব সুন্দর মতো। হ্যাঁ, তাহলে কিছু জিনিস, বেসিক জিনিস। নাম্বার ওয়ান, একটা পেশেন্টের রেসপিরেটরি রেট, টাইডাল ভলিউম, এফ আই ও টু, পিপ, ইপ্যাপ, আইপ্যাপ, রাইট? আচ্ছা তাহলে আমাকে বলো একজন, কে বলতে পারে দেখি, একটা পেশেন্টকে আমি আলাদা কোনো ইন্সপিরেটরি সাপোর্ট দিচ্ছি না বাইরে থেকে, ঠিক আছে? তাহলে ইপ্যাপ এন্ড আইপ্যাপ, ইপ্যাপ এন্ড আইপ্যাপ মানে তো তোমরা বুঝতেছো, ইপ্যাপ এন্ড আইপ্যাপ কে আমরা বাইপ্যাপ বলি, রাইট? বাইপ্যাপ বলি, ইপ্যাপ এন্ড আইপ্যাপ কে বাইপ্যাপ বলি। বাই লেভেল প্রেশার, পজিটিভ এয়ার প্রেশার, দুটোকে কম্বাইন করে বাইপ্যাপ করে। তাহলে আমাকে বলো একজন, যদি বাইরে থেকে কোনো ইন্সপিরেটরি সাপোর্ট আমি না দিই, ইন্সপিরেটরি প্রেশার সাপোর্ট,
তাহলে সিপ্যাপ কোনটা? আমি এখানে সিপ্যাপ কোথায় লিখছি? সিপ্যাপ কই? তুমি আগে আস্ক করো ভাই সিপ্যাপ কই? সিপ্যাপ কোনটা আমাকে কে বলতে পারে দেখি। আমি আবারও বলতেছি যে গিভেন দ্যাট উই হ্যাভ নো আদার ইন্সপিরেটরি সাপোর্ট, ওকে, ভেন্টিলেশন ছাড়া উই হ্যাভ নো আদার ইন্সপিরেটরি সাপোর্ট। তাহলে এখন সিপ্যাপ কোনটা কে বলতে পারে দেখি, কে বলতে পারে? ভেরি গুড, ভেরি গুড, আই এম সো প্রাউড অফ ইউ গাইস। আমি এইটাই জানতে চাচ্ছিলাম। দেখো এইটুকু জানলেই মোর দেন এনাফ। স্টেপ 1 প্লাস স্টেপ 2 শিখে এভরিথিং উইল কভার। আমি তোমাদেরকে যা পড়াইছি ওগুলো হচ্ছে রেসিডেন্সি পড়াশোনা, ওকে? কারণ পড়াইছি কারণ তোমরা বিষয়টা তো এরকম না সবাই আমেরিকা রেসিডেন্সি করবে, অনেকে বাংলাদেশে থাকবে। সো তুমি বাংলাদেশে যদি থাকো, তুমি যদি পালমোনোলজিতে না পড়ো তোমাকে এগুলো জীবনে কেউ শেখাবে না, বাট এগুলো একটা ডক্টরের শেখা উচিত বা জানা উচিত, তাই না? যে কেউ পালমোনোলজিস্ট না হলে, আইসিইউ ডক্টর না হলে তার এগুলো শেখা উচিত। তাহলে এখন খেয়াল করো, তাহলে তুমি যদি আমাকে বলো যে ভাইয়া বাইপ্যাপ সিপ্যাপ কই, এই হচ্ছে ইপ্যাপ এন্ড আইপ্যাপ কে আমরা বলতেছি বাইপ্যাপ। বাইপ্যাপের দুইটা কম্পোনেন্ট। তাহলে সিপ্যাপ কাকে বলি? এই যে যখন আমাদের কোনো রেসপিরেটরি সাপোর্ট নাই, ভেন্টিলেশন ছাড়া আলাদা কোনো বাইরে থেকে, তখন আমাদের সিপ্যাপ সমান হচ্ছে ইপ্যাপ, রাইট? একটু আগেই বলছি সিপ্যাপ সমান হচ্ছে ইপ্যাপ। এই যে দেখো, এই যে দেখো বার করে রাখছি। নো অ্যাডেড ইন্সপিরেটরি প্রেসার সাপোর্ট যদি হয় তার মানে কি? তার মানে হচ্ছে আইপ্যাপ এন্ড ইপ্যাপ সমান, আর তখন আমি বলতে পারি ইপ্যাপ সেটিং ইজ ইকুইভ্যালেন্ট টু সিপ্যাপ, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথাবার্তা। জাস্ট এই লাইনটা মনে রাখবে, আর কিচ্ছু লাগবে না। আমি আবার বলতেছি আর কিছু মনে রাখতে হবে, এই লাইনটা মনে রাখতে হবে। এখন তাহলে আসো আমরা একটু খেলাধুলা করি, সেটা হচ্ছে এই ভ্যালুস গুলো নিয়ে খেলাধুলা করি, ওকে? তাহলে একটা পেশেন্টকে যদি তোমার ইচ্ছা, তোমার মনে হয়েছে একটা পেশেন্টের, তুমি খুব ভালো মতো খেয়াল করো। আমি যে কথাগুলো বলবো এখন এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের মনে হয়েছে যে তোমার কি সমস্যা হয়, একটা পেশেন্ট রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করছে, ওকে? একটা পেশেন্টের রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করছে উইথ হাইপক্সিয়া। মানে একটা পেশেন্ট তোমার কাছে আসছে, তার অক্সিজেন স্যাচুরেশন 80% এন্ড পিএইচ হচ্ছে মনে করো 7.3, এবং খুব ভালো মতো খেয়াল করো, ওকে? কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 50। তাহলে এটাকে কি বলতে পারি ভাই? এটা আমি বলতে পারি হাইপক্সিয়া উইথ রেসপিরেটরি অ্যাসিডোসিস। সবাই তো ক্লিয়ার, তাই না? তাহলে এই পেশেন্টের ভেন্টিলেশন সেটিং কি হবে? দেখো এটা কিন্তু আমরা সব রিয়েল লাইফ সিনারি কথাবার্তা বলতেছি, যেগুলো তুমি কখনো কোথাও পাবা না। সো এটাতে 100% কনসেন্ট্রেশন নিডেড, ওকে? রিয়েল লাইফ সিনারির কথা বলতেছি। তাহলে হাইপাক্সিয়া উইথ রেসপিরেটরি অ্যাসিডোসিস তোমার কাছে পেশেন্ট আসছে আইসিইউ তে, তুমি এখন কি সেটিং করবে ভেন্টিলেটর? তাহলে খেয়াল করো, তাহলে যেহেতু হাইপক্সিয়া পেশেন্ট রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড রিটেনশন আছে, রাইট? তার মানে পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড তোমাকে রিমুভ করতে হবে। সো তুমি রেসপিরেটরি রেটটা বাড়িয়ে 25 করে দিলা, ওকে? 25 করে দিলে যেন পেশেন্ট বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড এক্সক্লুড করতে পারে। টার্জার ভলিউম তুমি নরমালি 400 রাখলা, রাইট? 400 ও পেশেন্ট ব্রিথ আউট করতে পারে। FiO2 এখন, তাহলে যেহেতু পেশেন্টের স্যাচুরেশন দেখো, অক্সিজেন স্যাচুরেশন কিন্তু 80 তে চলে এসেছে, না? 80 কিন্তু অনেক খারাপ। তো 80 যদি অনেক খারাপ হয়, তুমি মনে করো FiO2 পেশেন্টকে কত পার্সেন্ট অক্সিজেন রাখবা? পেশেন্টকে তোমাকে দেখা যাচ্ছে 100% অক্সিজেনটা রাখতেই হবে, রাইট? তাহলে পেশেন্ট কত পার্সেন্ট অক্সিজেন আছে? অক্সিজেন আছে 100% অক্সিজেন আছে। তাহলে পিপ প্রেসার মনে করো তুমি রাখলা এখন, যে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার ইউজুয়ালি 5 থেকে 10 এর ভিতরে। তোমার পিপ যেহেতু পেশেন্টের কন্ডিশন খারাপ, তো পিপ প্রেসার মনে করো তুমি পেশেন্টের 8 রাখলা, ঠিক আছে? 8 রাখলা। আচ্ছা, তাহলে এখন পেশেন্টের আইপ্যাপ ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেসার, ওকে? সো এটা মনে করো তুমি 16। আর ইপ্যাপ, তাহলে কত রাখবে? আমি বলছি যে একটা গ্যাপ থাকা লাগবে, রাইট? সো 50% গ্যাপ থাকে, তো ইপ্যাপ হচ্ছে মনে করো 8, কারণ হচ্ছে পিপও রাখছে 8। তাহলে দেখো পিপ আর ইপ্যাপ সমান হয়ে গেল, রাইট? তখন এই যে পিপ, ইপ্যাপ রাখলে 8, আইপ্যাপ রাখলে 16। একটা হচ্ছে ইন্সপিরেটরি পজিটিভ এয়ার প্রেসার, একটা হচ্ছে এক্সপিরেটরি পজিটিভ প্রেসার। এখন তুমি চিন্তা করো, এটা হলো ইনিশিয়াল সেটিং। তাহলে তুমি 24 ঘন্টা মানে 12 ঘন্টা ডিউটি করে চলে গেলা, পেশেন্ট ইমপ্রুভ করতেছে না করতেছে সেটা নার্সটা দেখবে। পরের দিন এসে তুমি কি করবা? পরের দিন এসে যে তুমি দেখলা পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন 80 থেকে ইমপ্রুভমেন্ট হয়ে 92% হয়ে গেছে, ঠিক আছে? এখন তোমার কি কাজ? এখন আমি কি করবো? সবার আগে তুমি যেটা করবে, আমরা যেটা করতাম, আমরা সবার আগে যেটা করতাম, পেশেন্টকে FiO2 কমিয়ে, আমি মনে করো এখন যেহেতু অনেক ইমপ্রুভ করছে, কমিয়ে পেশেন্টকে 80% করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে রেসপিরেটরি রেটটা কমিয়ে 20 করে দিলাম, পিপটা কমিয়ে 6 করে দিলাম, এখানে 6 করে দিলাম, আইপ্যাপটা 12 করে দিলাম। এই হচ্ছে একটা আইসিইউ ডক্টর বা একটা পালমোনোলজিস্টের কাজ, যে কখন কত কমাতে হবে, কখন কেমনে কমাতে হবে সেটা তোমাকে জানতে হবে। তো তুমি আমাকে বলো যে এই জিনিস তোমাকে, এই জিনিস আমাদের আসলে লাইক স্বপ্নের মতো, আমরা আমাদের বাংলাদেশে রেসিডেন্সি তো শেখাবে না। সেই জন্যই বলতেছি যে আসলে খুব ভালো মতো কনসালটেশন যে জিনিসগুলো শিখো, তোমার ফ্যামিলির কেউ যদি কখনো আইসিইউতে দেয়, তখন যেন বুঝো যে আসলে এগুলো মানেটা কি, ওকে? সো আমি জাস্ট তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম।
এখন দেখো আমি আরো কিছু কেস ডিসকাস করবো, অলরেডি আমি তোমাদেরকে শেয়ার করছি হোয়াটসঅ্যাপে, ওগুলো ডিসকাস করবো। তাহলে এখন চলো, তাহলে আমি বেসিক প্যারামিটার গুলো তোমাদের সঙ্গে কথাবার্তা বললাম, বেসিক প্যারামিটার কি কি আছে, রাইট? তাহলে দেখো যে ভেন্টিলেশন প্যারামিটার টাইডাল ভলিউম, তো টাইডাল ভলিউম হচ্ছে এয়ার কি করতেছি পেশেন্টের পার ব্রিথ ডেলিভার্ড অর টেকেন বাই পেশেন্ট পার ব্রিথ, এটা কথাবার্তা বলার প্রয়োজন নাই। তাহলে এখন টাইডাল ভলিউম আমরা কেমনে সেট করি, এটা যদি তুমি কাজ করো, আমরা ইউজুয়ালি দেখো 8 থেকে 12 মিলিলিটার পার কেজি, 8 থেকে 12 মিলিলিটার পার কেজি, ওকে, আইডিয়াল বডি ওয়েট। তার মানে কি, মানে হচ্ছে ইউজুয়ালি আমরা 8 রাখি, ঠিক আছে, ইউজুয়ালি আমরা 8 রাখি। তাহলে একটা 60 কেজির পেশেন্টের তুমি 8 মিলিলিটার দিয়ে মাল্টিপ্লাই করো, 6 8 48 480, ঠিক আছে। তো টাইডাল ভলিউম আমি ইউজুয়ালি 400 থেকে 500 ভিতরে রাখি। আচ্ছা, তাহলে গেল এটা টাইডাল ভলিউম। রেসপিরেটরি রেট, ওকে, রেসপিরেটরি রেটে কি করবে, এই যে সেট বাই দ্য ক্লিনিশিয়ান, ওকে, সেট বাই দ্য ক্লিনিশিয়ান, সেট বাই দ্য ক্লিনিশিয়ান, দেখছো যে আচ্ছা এখন আসে এফআইও2। তাহলে এফআইও2 মধ্যে সর্বনিম্ন কত, রুম এয়ারে তো 21% আছে, তাহলে আমরা ভেন্টিলেটরের মাধ্যমে কি করতে পারি, 100% পর্যন্ত এফআইও2 দিতে পারি, 100% অক্সিজেন দিতে পারি, তোমরা অলরেডি জানো, রাইট? এই যে দেখো এখন পিপ প্রেসার চলে এসেছে, ভাই হোয়াট ইজ পিপ প্রেসার? পিপ প্রেসার মানে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসার, রাইট? ডেফিনিশন কি, যে পজিটিভ প্রেসার ইন দ্য লাংস, লাংস একটা পজিটিভ প্রেসার যেটা এন্টায়ার ইনহেলেশন এন্ড এক্সহেলেশন প্রসেসে আমাদের কি হয়, মেইনটেইনড হয়, রাইট? আচ্ছা, তাহলে এটা মেজার্ড ইন সেন্টিমিটারস অফ ওয়াটার, যেটা আমরা জানি। আচ্ছা, অলসো নোন অ্যাজ এক্সট্রিনসিক পিপ, জানার প্রয়োজন নাই। তাহলে মেকানিজমটা কি ভাই, পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসারের কাজ কি আমাদের আলটিমেটলি কি করতেছে, সিপ্যাপ যে কাজটা করে কি সেটা হচ্ছে কন্টিনিউয়াস আমাদের একটা এয়ারের প্রেসার দিচ্ছে অ্যাবভ দ্য অ্যাটমসফিয়ারিক লেভেল, ওকে। দেখো এটাই কিন্তু কথা, যে আমাদের পজিটিভ এয়ারের প্রেসার মানে কি, পজিটিভ এয়ারের প্রেসার মানে হচ্ছে পেশেন্টের যে প্রেসারটা থাকবে এয়ারো প্রেসার হচ্ছে অ্যাবভ দ্য অ্যাটমসফিয়ারিক লেভেল, রাইট? অ্যাটমসফিয়ারিক লেভেলের চাইতে উপরে থাকা লাগবে প্রেসারটা। তাহলে কি হচ্ছে, আমি অ্যাটমসফিয়ারিক লেভেলের উপরে যদি প্রেসার দিই তাহলে লাভটা কি আমার, লাভটা হচ্ছে আমাদের অ্যালভিওলের ভিতরে প্রেসার বাড়তেছে, অ্যালভিওলের ভিতরে যদি প্রেসারটা বাড়ে তাহলে যেসব অ্যালভিওলি আমাদের কলাপস হয়ে গেছিল আগে হচ্ছে রেসপিরেটরি ফেলিয়ারের জন্য, সেসব অ্যালভিওলি গুলো খুলে যাবে, রিওপেন্স হবে, ওকে। সেসব অ্যালভিওলি যদি রিওপেন্স হয় তাহলে কি হবে ভাই, তুমি চিন্তা করো তাহলে কি হবে, সেগুলো তাহলে পেশেন্টের আলটিমেটলি ভেন্টিলেশনটা ইমপ্রুভ হচ্ছে, ওকে, ইমপ্রুভস ভেন্টিলেশন অথবা এন্ড পারফিউশন রিলেশন, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেসারের যে অ্যাডভান্টেজ কি, এগুলো আমি কথাবার্তা বলছি তো না সেটা কি, দেখো প্রিভেন্ট অ্যাটালেক্টিসিস, অ্যাটালেক্টিসিস মানে কি হয়, লাং কলাপস, তাহলে যেন পেশেন্টের লাং কলাপস না হয়, আমাদের যদি অ্যালভিওলি গুলো রিওপেন হয়, এই জন্য দেখো একটু আগে বলছি যে অক্সিজেশন বাড়ায়, গ্যাস এক্সচেঞ্জ এরিয়া বাড়ায়, রেসিডুয়াল যে ফাংশন সেটা বাড়ায়, পালমোনারি কমপ্লায়েন্স বাড়ায় আলটিমেটলি, রাইট? এই একই কথাবার্তা। তাহলে বেসিক যে ভেন্টিলেটর প্যারামিটার সে হচ্ছে এই, আমাদের অলরেডি বেসিক ভেন্টিলেটর প্যারামিটার পড়া শেষ। সো আমরা মোটামুটি শেষের দিক এই জায়গাটাতে, ওকে। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে আমি কিভাবে একটা পেশেন্টকে মনিটর করব, রাইট? কিভাবে একটা পেশেন্টকে মনিটর করব কিভাবে ভাইয়া? তাহলে দেখো আমাদের মনিটর করার জন্য দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমরা অক্সিজেন স্যাচুরেশন দেখি, একটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন দেখি, একটা হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস দেখি, ওকে। আচ্ছা, মনিটরিং আগে আমি জাস্ট কমপ্লিকেশনের কথাটা তোমাদেরকে বলেছি, যে অলরেডি বলছি আমি, তাই না? কমপ্লিকেশনস কি, নন ইনভেসিভ ইনভেসিভ দুটার ক্ষেত্রে পেশেন্টের ভেন্টিলেটর ইনডিউস যে লাং ইনজুরি সেটা হয়, সেটা কি ইউজুয়ালি নিউমোথরাক্স ডেভেলপ করে, ঠিক আছে। পেশেন্টের নিউমোথরাক্স, নিউমোমিডিয়াস্টিনা মানে কি, এয়ার ইন দা প্লুরাল স্পেস, এয়ার ইন দা প্লুরাল স্পেস, এয়ার ইন দা মিডিয়াস্টিনাম, এয়ার ইন দা পেরিটোনিয়াম, সাবকিউটেনিয়াস এমফাইসিমা, স্কিনের নিচে আমাদের এয়ার ডেপোজিশন, ওকে। সে এয়ার লিক হলে এই জিনিসগুলো ডেভেলপ করে পেশেন্টে। সো ভেন্টিলেশনের সবচেয়ে বড় কমপ্লিকেশন হচ্ছে এটা। আর একটা কমপ্লিকেশন কি তোমরা জানো, সেটা হচ্ছে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া, রাইট? একটা হচ্ছে ভেন্টিলেটর অ্যাসোসিয়েটেড নিউমোনিয়া আর এই যে ভেন্টিলেটর ইনডিউস লাং ইনজুরি, এই দুটো আমাদের মেইন কমপ্লিকেশন, ওকে, মনে রাখবা। তাহলে এখন কথা হচ্ছে ভাই আমি কিভাবে একটা পেশেন্টের মনিটর করব, রাইট? যে একটা পেশেন্ট ইমপ্রুভমেন্ট করতেছে কিনা, যেটা বললাম যে ইমপ্রুভমেন্ট যদি করে আমি সেই পেশেন্টকে উইনিং কেমনে করব, তাহলে কেমনে বুঝবো ইমপ্রুভমেন্ট করতেছে কিনা, সেটা হচ্ছে পেশেন্টের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস দেখবো, ওকে, এন্ড স্যাচুরেশন দেখবো। সো আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালিসিস কি দেখবো বলো দেখি, পেশেন্টের আমরা পিএইচ দেখবো, পার্শিয়াল প্রেসার আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইড দেখবো, বাইকার্ব দেখবো। তাহলে একটা পেশেন্টের যদি মনে করো রেসপিরেটরি অ্যাসিডিটিস ডেভেলপ করছে, তুমি আমাকে বলো একটা পেশেন্টের যদি রেসপিরেটরি অ্যাসিডিটিস ডেভেলপ করে তার মানে কি সমস্যা কোথায় ভাইয়া, সমস্যা হচ্ছে পেশেন্টের ইনসাফিসিয়েন্ট ভেন্টিলেশন, মানে কি ভাইয়া, মানে হচ্ছে পেশেন্টের হাইপো ভেন্টিলেশন হচ্ছে, কারণ সে কার্বন ডাইঅক্সাইড গুলো এক্সক্রিশন করতে পারতেছে না, রাইট? পেশেন্টের হাইপো ভেন্টিলেশন হচ্ছে। আচ্ছা, একটা পেশেন্ট রেসপিরেটরি অ্যালকোহলিসিস, তার মানে কি, রেসপিরেটরি অ্যালকোহলিসিসে আছে মানে হচ্ছে পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হচ্ছে, রাইট? পেশেন্টের হাইপার ভেন্টিলেশন হচ্ছে মানে পেশেন্টের বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড রিমুভ হয়ে যাচ্ছে, এক্সক্রিশন হয়ে যাচ্ছে। আচ্ছা,
রেসপিরেটরি অ্যাসিডিসিস এন্ড অ্যালকোহলিসিস, এই দুটো যেহেতু আমাদের লাংসের সাথে রিলেটেড, সো আমরা এই দুটো পড়লাম। ওকে, এইটাই হচ্ছে আমাদের মেইনলি মাথায় রাখতে হবে। ওকে, সো আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এন্ড স্যাচুরেশন অফ অক্সিজেন। সো উই আর ডান উইথ এই জিনিসগুলা। ওকে, আমরা এই জিনিসগুলা শেষ। আমি তোমাদেরকে যেটা করবো এখন, কিছু রিয়েল লাইফ সেটিংস এ কথাবার্তা বলবো। হ্যাঁ, আর যদি তোমাদের প্রয়োজন নেই, আমার তো পড়ার কিছু প্রয়োজন নাই। পেশেন্টের যদি অক্সিজেন লেভেল বেড়ে যায়, অক্সিজেন টক্সিসিটি কি সাইড এফেক্ট হতে পারে, এই জিনিসগুলো তোমরা আচ্ছা তাহলে একটু বলে রাখি তোমাদেরকে, এত কিছু যখন পড়াইলাম এইটাও পড়াইতে পারি না, পড়াই ফেলি। যে আমি বলছিলাম যে শেষের দিন তোমাদেরকে পড়াবো। আচ্ছা, কি সেটা? সেটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে হাইপারব্যারিক অক্সিজেন, হোয়াট ইজ হাইপারব্যারিক অক্সিজেন, আর একটা হচ্ছে হোয়াট ইজ অক্সিজেন ইনডিউসড হাইপারক্যাপনিয়া। ওকে, হাইপার ব্যারিক অক্সিজেন জিনিসটা কি আসলে? হাইপারবারিক অক্সিজেন মানে হচ্ছে আমি একটা পেশেন্টকে 100% অক্সিজেন দিব, সেটা হচ্ছে মোর দেন 1.4 অ্যাটমসফিয়ার, মানে প্রেসারটা আমি নর্মালি যে প্রেসারটা রাখি তার চাইতে বেশি প্রেসারে আমি পেশেন্টকে অক্সিজেন দেবো। সোজা বাংলা, যে পেশেন্টকে বেশি প্রেসারে আমি অক্সিজেনটা ডেলিভারি দিব। ওকে, কোন কোন ক্ষেত্রে আমি হাইপারবারিক অক্সিজেন দেওয়া লাগে? সেটা হচ্ছে কিছু এনভায়রনমেন্টাল কন্ডিশন হচ্ছে আর উন্ড, এই দুইটা জায়গায়। সেটা হচ্ছে একটা মনে করে দেখা হয়, যে তোমাকে বলছি কার্বন মনোক্সাইড পয়জনিং মধ্যে পেশেন্টদেরকে হাইপারবারিক অক্সিজেন দেওয়া হয়। সবার আজকে থেকে মনে রাখো। হ্যাঁ, উন্ডস কি? পেশেন্টের বার্নসের পেশেন্ট ইউজ করা হয়, গ্যাংগ্রিন, নেক্রোটিক ফাস্টাইটিস, ইনফেকশন। ওকে, সো বিভিন্ন উন্ড ইনফেকশন, বার্নসে কার্বন মনোক্সাইড পয়জনিং, দ্যাটস ইট, মনে রাখবা হাইপারবারিক অক্সিজেন ইউজ করা হয়। কমপ্লিকেশন কি? সেটা হচ্ছে যেহেতু পেশেন্টকে আমি 100% অক্সিজেন দিচ্ছি, তো পেশেন্টের অক্সিজেন টক্সিসিটি ডেভেলপ করার চান্সেস থাকে। হ্যাঁ, অক্সিজেন টক্সিসিটি কি ভাইয়া? অক্সিজেন টক্সিসিটি হচ্ছে আমাদের যখন পেশেন্টের পার্শিয়াল প্রেসার বা আর্টেরিয়াল অক্সিজেন মনে করে রাখো সবাই মোর দেন 120 হয়ে যায়, তখন আমাদের অক্সিজেন টক্সিসিটি ডেভেলপ করে, তাই না? সো রিস্ক ফ্যাক্টর কি? যদি একটা পেশেন্টের এফআইও2 তুমি মোর দেন 80% রাখো, দেখো না, হাইপারবারিক অক্সিজেন মানে কি 100% অক্সিজেন, তাই না? একটা পেশেন্টকে যখন তুমি মোর দেন, সবসময় মনে রাখবে আজকে থেকে টিল ডেথ, একটা পেশেন্টের তুমি এফআইও2 যখন মোর দেন 80% রাখতেছো, মানে আমাদের ফ্র্যাকশন অফ ইন্সপায়ার্ড অক্সিজেন যখন মোর দেন 80% রাখতেছো, মোর দেন 80%, তার মানে পেশেন্টকে লট অফ অক্সিজেন দিচ্ছে, তাই না? 80% রাখলেই পেশেন্টের কি ভাইয়া? পেশেন্টের কিন্তু অক্সিজেন টক্সিসিটি ডেভেলপ করার চান্সেস আছে, এটা মনে রাখবা। অক্সিজেন টক্সিসিটি ডেভেলপ করার চান্সেস আর হাই। ওকে, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, তাহলে ইফেক্টটা কি? অক্সিজেন টক্সিসিটির কিছু ইফেক্ট আছে, এগুলা বোঝানোর কিছু নেই, তোমরা একটু পড়ে ফেলবা। হ্যাঁ, আমি যাহাকে বলছি ও হচ্ছে পিডিএফ আপলোড দিয়ে দেবে স্ক্রিনশট নিয়ে, তোমরা জাস্ট ম্যানিফেস্টেশন অফ অক্সিজেন টক্সিসিটি এগুলো পড়ে ফেলে, আমাদের বোঝানোর কিছু নাই। ওকে, আচ্ছা, সো এটা একটা আমাদের কন্ডিশন গেল যে হাইপারবারিক অক্সিজেন। আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে পেশেন্টের অক্সিজেন ইনডিউসড হাইপারক্যাপনিয়া। হ্যাঁ, এটা একটু বুঝতে হবে যে অক্সিজেন ইনডিউসড হাইপারক্যাপনিয়া মানে কি? মানে একটা পেশেন্টকে তুমি অক্সিজেন দিচ্ছ, অক্সিজেন দেওয়ার পর দেখা যাচ্ছে পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যাচ্ছে, এলিভেটেড হয়ে যাচ্ছে, পার্শিয়াল প্রেসার অফ আর্টেরিয়াল কার্বন ডাইঅক্সাইড মোর দ্যান 45 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা অক্সিজেন থেরাপির মোস্ট কমন কমপ্লিকেশনস। তাহলে মনে রাখো আজকে যে অক্সিজেন থেরাপির কমপ্লিকেশনস দুইটা মেইনলি, একটা কি? একটা হচ্ছে পেশেন্টের অক্সিজেন টক্সিসিটি ডেভেলপ করবে, আর একটা হচ্ছে হাইপারক্যাপনিয়া ডেভেলপ করবে। মানে হচ্ছে একটা একটা পেশেন্ট, একটা ক্ষেত্রে যখন পেশেন্টের পার্শিয়াল প্রেসার বা আর্টারিয়াল অক্সিজেন বেড়ে যাবে, সেটাকে আমি বলতেছি অক্সিজেন টক্সিসিটি বা হাইপার অক্সিমিয়া। টার্মটা হচ্ছে হাইপার অক্সিমিয়া, যে খেয়াল করে দেখো, হাইপার অক্সিমিয়া এন্ড অক্সিজেন টক্সিসিটি, হাইপার অক্সিমিয়াটাকে আমি ইউজুয়ালি অক্সিজেন টক্সিসিটি বলতেছি। আর একটা হচ্ছে হাইপার ক্যাপনিয়া, মানে পার্শিয়াল প্রেসার বা আর্টারিয়াল কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। এখন তুমি আমাকে বলতে পারো ভাই এটা কিভাবে সম্ভব? এটাও সম্ভব, খেয়াল করো, দুটো মেকানিজম হয়। ঠিক আছে, তুমি যখন একটা পেশেন্টকে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিচ্ছ, তুমি যখন একটা পেশেন্টকে সাপ্লিমেন্টাল অক্সিজেন দিচ্ছ, যখন দিচ্ছ না, ডিফারেন্সটা কি? একটা পেশেন্টকে যখন তুমি সাপ্লিমেন্টাল অক্সিজেন না দাও, মনে করো একটা পেশেন্ট হাইপক্সিয়া ডেভেলপ করছে, হাইপক্সিয়া যখন ডেভেলপ করে তখন তোমার সবাই জানো দুনিয়ার আমাদের বডিতে যতগুলো অর্গান আছে সবগুলোতে ভেসোডাইলেশন হয়, শুধুমাত্র লাংসে ভেসোকনস্ট্রিকশন হয়, রাইট? ইউনো, রিডিস্ট্রিবিউশন অফ ব্লাড ফ্লো বা অক্সিজেনটা ঠিকঠাক মতো হয়। এখন একটা পেশেন্টকে যখন তুমি অক্সিজেন সাপ্লাই দিচ্ছ, সাপ্লিমেন্ট দিচ্ছ, সাপ্লিমেন্ট অফ অক্সিজেন দিচ্ছ, তখন কি হচ্ছে তোমার যে হাইপক্সিক যে পালমোনারি ভেসোকনস্ট্রিকশন আমাদের হচ্ছিল, সেটা কিন্তু আর হবে না, তাই না? তাহলে হাইপক্সিক যেহেতু কারেকশন হয়ে যাবে, তাহলে হাইপক্সিক যদি কারেকশন হয়ে যায়, তাহলে পেশেন্টের হাইপক্সিক পালমোনারি ভেসোকনস্ট্রিকশনটা কমে যাবে, তাই না? তার মানে কি? পেশেন্টের এফআইও2 বেড়ে যাচ্ছে, তাই না? পেশেন্টের এফআইও2 বেড়ে যাচ্ছে, তো পেশেন্টের কি হচ্ছে? এফআইও2 যদি বেড়ে যায়, তাহলে পেশেন্টের হাইপক্সিক যে পালমোনারি ভেসোকনস্ট্রিকশন সেটা কমে যাচ্ছে। এটা কমলে সমস্যা কি? এটা কমলে যে সমস্যা সেটা হচ্ছে পেশেন্টের ভিকিউ মিসম্যাচ ডেভেলপ করবে এবং হাইপার কারেপনিয়া ডেভেলপ করবে। মানে কি ভাইয়া? এই ভিকিউ মিসম্যাচে তোমাদেরকে আমি দুইটা ক্লাস দেব। এটা মানে হচ্ছে ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ। এর মানে হচ্ছে
আমাদের যে লাংসের রিজন গুলো আছে, হ্যাঁ, লাংসের যে রিজন গুলো আছে, অ্যালভিওলি গুলো আছে, মনে করো এটা একটা লাংস। সো এই যে অ্যালভিওলি গুলো আছে ভিতরে, মনে করো এগুলো অ্যালভিওলি, ওকে। সেই অ্যালভিওলি গুলোতে আমাদের ভেন্টিলেশন এন্ড পারফিউশনের সমান অনুপাত হওয়া লাগবে। মানে কি? মানে এই লাংসে যতটুকু ব্লাড সাপ্লাই এক একটা এরিয়া আছে, যে ব্লাড সাপ্লাইটা আসবে, মনে করো লাংসে যে বিভিন্ন রিজনে ব্লাড সাপ্লাই এগুলো ঢুকতেছে, ব্লাড সাপ্লাই সাথে সঙ্গে তার সমানুপাতে পেশেন্টের অক্সিজেনও ডেলিভারি হতে হবে, ঠিক আছে? মানে কি ভাইয়া? মানে মনে করো একটা পেশেন্টের একটা লাংসের একটা এরিয়া, এই এরিয়াতে পেশেন্টের খুব ভালো ভেন্টিলেশন হয়েছে। মানে কি ভাইয়া? মানে ভেন্টিলেশন খুব ভালো হয়েছে, মানে পেশেন্টের অক্সিজেন অনেক আসছে, ওকে, অনেক অক্সিজেন আসছে পেশেন্ট, কিন্তু ওই রিজনে বা ওই এরিয়াতে পেশেন্টের কোনো ব্লাড ফ্লো আসেনি। বলো তোমাকে দেখে কে বলতে পারবে যে এটা একটা কন্ডিশনের নাম? বল যে কন্ডিশনে পেশেন্টের ভেন্টিলেশন খুব ভালো মতো হয় কিন্তু কোনো পারফিউশন নাই। বলো, ভি মানে হচ্ছে ভেন্টিলেশন, কিউ মানে হচ্ছে পারফিউশন বা ব্লাড ফ্লো। ব্লাড ফ্লো নাই কিন্তু ভেন্টিলেশন অনেক বেশি, কোন কন্ডিশন কে বলতে পারবে? যে একটু বুঝে পড়ছে ফোর্থ ইয়ারে সে বলতে পারবে। এটা হচ্ছে থার্ড ইয়ারের পড়া। মানে কেউ যদি ফিজিওলজি পড়ে থাকে ফার্স্ট ইয়ারে, তার এটা পারা উচিত। কে পারবে? যদি কেউ আমাদের লাইক পড়ার মধ্যে পড়াশোনা করে ফেলে বা করে থাকে, কিন্তু আমাদের পড়ার মধ্যে পড়াশোনা করি না, এই জন্য আমি এক্সপেক্ট করতেছি না কেউ পারবে, বা দু একজন পারলেও পারতে পারে। আচ্ছা, একটা কন্ডিশন হচ্ছে পালমোনারি এম্বোলিজম। দেখো, পালমোনারি এম্বোলিজম সারা জীবন পড়ে এসছো, কিন্তু এখানে জানোই না ভেন্টিলেশন পারফিউশন মিসপ্লেস হয় বা কেমনে হয়, ওকে। এটা হচ্ছে আমাদের পড়াশোনার সিস্টেম। পালমোনারি এম্বোলিজম, পালমোনারি এম্বোলিজম না, এটা আমি এরিয়া বলি নাই, আমি বলছি কোন কন্ডিশন। তো ভাই পালমোনারি এম্বোলিজম কি হচ্ছে? খুব ভালো মতো আমার কথাটা শুনো। পালমোনারি এম্বোলিজম মানে হচ্ছে পেশেন্টের পালমোনারি আর্টারিতে এম্বোলাস, রাইট? তার মানে আর্টারিয়াল ব্লাড ফ্লো ব্লক। তার মানে কি? পেশেন্টের ব্লাড ফ্লো ব্লক কিন্তু ভেন্টিলেশন তার ব্লক না, তাই না? তাহলে পেশেন্টের ভেন্টিলেশন হাই কিন্তু ব্লাড ফ্লো শূন্য, ওকে। এটাকে আমরা কি বলতেছি? ভেন্টিলেশন পারফিউশন মিসপ্যাচ। কোথায় ডেভেলপ করে এটা? পালমোনারি এম্বোলিজমে। তো এগুলো আমরা ডিটেইলস রেসপিরেটরি ফিজিওলজি পড়াশোনা করব। জাস্ট তোমাদেরকে বলে রাখতেছি। দেখো, একটা পেশেন্ট যখন তুমি অক্সিজেন সাপ্লিমেন্ট দিচ্ছ না, মানে একটা পেশেন্ট যখন হাইপক্সিয়া ডেভেলপ করছে অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়ার আগেই, অক্সিজেন সাপ্লিমেন্ট দেওয়ার আগেই মনে করো একটা পেশেন্ট লাংসের একটা রিজন, ওকে। তার একটা পেশেন্ট হাইপক্সিয়া ডেভেলপ করছে, ডেভেলপ করার পর দেখা যাচ্ছে এই যে রিজনটা, এই রিজনটাতে পেশেন্টের অক্সিজেন সাপ্লাই কম, ওকে, আর এই রিজনটাতে পেশেন্টের অক্সিজেন সাপ্লাই বেশি। তাহলে হাইপক্সিয়ার কারণে, এই যে হাইপক্সিয়া ডেভেলপ করলো, পালমোনারি ভেসোকনস্ট্রিকশনের জন্য কি হবে জানো? পেশেন্টের বেশি বেশি ব্লাড এই ভালো জায়গায় আসবে, কম জায়গায় কম কম দেবে। কেন? কারণ এই যে জায়গায় ভেন্টিলেশনই নাই সে জায়গায় ব্লাড ফ্লো গিয়ে তো কোনো লাভ নাই, তাই না? তো যে জায়গায় ভেন্টিলেশন আছে সে জায়গায় ব্লাড ফ্লো যাবে। এটাকে বলে হাইপক্সিক পালমোনারি ভেসোকনস্ট্রিকশন। ফলে পেশেন্টের গ্যাস এক্সচেঞ্জটা ঠিকঠাক মতো ভালো মতো হয়। এখন একটা পেশেন্টের হাইপক্সিক পালমোনারি ভেসোকনস্ট্রিকশনে তুমি যদি এরকম একটা পেশেন্টের হাই ফ্লো অক্সিজেন দাও, একটা কন্ডিশন কে বলতে পারবে আমাকে বলো দেখি? আমি এখন শেষ করে পরে আস্ক করব যে কে বলতে পারবে। তো একটা পেশেন্টের এরকম হাইপক্সিক পালমোনারি ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, হাইপক্সিয়া, ক্রনিক হাইপক্সিয়া আছে। এখন তুমি এই পেশেন্টকে, একটা পেশেন্ট যার ক্রনিক হাইপক্সিয়া আছে, যার ভালো জায়গায় ভালো ব্লাড সাপ্লাই এন্ড অক্সিজেন সাপ্লাই যাচ্ছিল, খারাপ জায়গায় যাচ্ছিল না, এই হাইপক্সিয়ার পেশেন্টকে তুমি 100% অক্সিজেন দিলা। 100% অক্সিজেন মানে কি ভাইয়া? FiO2, FiO2 100% দিলা, ঠিক আছে? তাহলে FiO2 100% যদি দাও কি হবে বলো, তুমি চিন্তা করো। তাহলে সঙ্গে সঙ্গে পেশেন্টের হাইপক্সিয়া কারেকশন হয়ে যাবে। ফলে পেশেন্টের যে এখন কি হবে, এখন যে পেশেন্টের যে খারাপ জায়গাটা ছিল বা ভালো জায়গাটা ছিল, এখন সেটা দেখবে না। সে পুরো লাংস জুড়ে তার একটা ইভেন ইভেন মানে সমান সমান অক্সিজেন সব জায়গায় সাপ্লাই হবে। ভালো জায়গায় যে অক্সিজেন সাপ্লাই হবে, খারাপ জায়গায় সে একই অক্সিজেন সাপ্লাই হবে। তাহলে খারাপ জায়গায় যে অক্সিজেনটা সাপ্লাই হচ্ছে সেই অক্সিজেন তো ওয়েস্টেড হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেখান সেই সেই রিজনটা তোমার, আবার সেই রিজনটা আমার ভেন্টিলেশনে অংশগ্রহণ করতেছে না, ফলে সেই রিজনটা তোমার কার্বন ডাইঅক্সাইড এক্সক্রিট করতেছে না। ফলে পেশেন্টের কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বডিতে বেড়ে যাচ্ছে, ফলে পেশেন্ট হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করতেছে। এখন আমাকে বলো যে আমাদের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট কমন একটা ডিজিজ আছে, সেই ডিজিজে আমি যদি হাই ফ্লো অক্সিজেন দিই তাহলে পেশেন্টের হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করে। এই জন্য সেই ডিজিজে আমরা হাই ফ্লো অক্সিজেন দিই না, আমরা দিই লো ফ্লো অক্সিজেন। কে বলতে পারবে কোন কন্ডিশন? এতদিন তো না জেনে মুখস্থ করে আসছো, বাট আজকে তো জানলা যে আসলে কি জন্য আমরা হাই ফ্লো অক্সিজেন দিই না লো ফ্লো অক্সিজেন দিই। কি কে বলতে পারবে দেখি? ফোর্থ ইয়ার যে পাস করছে সেই যদি বলতে না পারে, তার এটা না বলতে ওরা একটা পাপ। কে বলতে পারবে দেখি? ভেরি গুড শারমিন। আমি জানি না, বোধহয় আমার নতুন স্টুডেন্ট খুব সম্ভবত, তো তার রেসপন্স ইজ এক্সিলেন্ট, ভেরি গুড। সিওপিডি 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 কে কেন হাই ফ্লো অক্সিজেন দেওয়া যায় না লো ফ্লো অক্সিজেন দিতে হয় হোল লাইফ মুখস্থ করে আসছো, এখন আই হোপ আজকে পরে বুঝতে পারলো। অবশ্যই আমি রেসপিরেটরি যেটা আবার পড়াবো, যে সিওপিডির পেশেন্টকে আমি কেন হাই ফ্লো অক্সিজেন দিই না, কেন লো ফ্লো অক্সিজেন দিই, একটা কারণে যে পেশেন্টের হাইপার ক্যাপনিয়া ডেভেলপ করবে, ওকে, কার্বন ডাইঅক্সাইড ডেভেলপ করবে। সো দ্যাটস ইট, এটাকে আমরা বলি অক্সিজেন ইনডিউসড হাইপার কার্বিয়া বা হাইপার ক্যাপনিয়া, ঠিক আছে? তাহলে আমাদের অক্সিজেন থেরাপি শেষ। এখন আমি তোমাদেরকে কিছু ক্লিনিক্যাল সিনারিও ডিসকাশন করব, ওকে।
ক্লিনিক্যাল সিনারিও ডিসকাশন করবো, যেগুলো পিক তোমাদেরকে আমি অলরেডি হোয়াটসঅ্যাপে দিছি। সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করব, যে ক্লিনিক্যাল সিনারিও, যে রিয়েল লাইফ যে পেশেন্ট গুলা, এগুলোর মানে কি, পেশেন্টের আইসিইউ সেটিং কে কেমনে থাকে। সো এখন 1:13 বাজে, 10:13 বাজে, আমি তোমাদেরকে একটা 3 থেকে 4 মিনিটের গ্যাপ নিচ্ছি, ওকে? আজকে এমনিতে লাইভ ক্লাস কম, আজকে বৃহস্পতিবারে লাইভ ক্লাস অ্যাটেন্ডেন্স কম হয়, সব চিল করতেছে। তো আই হোপ যারা আছে তারা সবাই থাকবা। আমি 3 থেকে 4 মিনিটের ব্রেক নেব, নিয়ে আমি তোমাদের যে রিয়েল লাইফ সিনারিও যেগুলো হোয়াটসঅ্যাপে দেখাইছি ওগুলো একটু ডেসক্রাইব করবো, ওকে? তাহলে আমাদের অক্সিজেন থেরাপি সম্পর্কে পড়াশোনা শেষ হয়ে যাবে।
সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমাকে শুনতে পাচ্ছ? একটু জানাও তো জাস্ট। শুনতে পাচ্ছ তো, রাইট? এভরিথিং ইজ ওকে? থ্যাংক ইউ মৃত্তিকা, থ্যাংক ইউ জাহারা। সো পোলাপান তুমি লাইভ ক্লাস করতে বলে এই জন্য যে ইউ ক্যান হিট মি কোশ্চেন্স, রাইট? পোলাপান ফাঁকিবাজ। সো আমি তোমাদের এখন একটা অসাধারণ জিনিস দেখাবো। আমি এটাকে যদি বলছি, বাট এটা আমার খুব ভালো লাগছে। আমি জানতাম না যে ট্রিটমেন্ট এখন এত অ্যাডভান্স হয়েছে। সো দেখো কি হয় সেটা আমি একটু আগে বলছি যে আমাদের তাহলে ডায়াগ্রামটা কি হচ্ছে। ডায়াগ্রামটা হচ্ছে একটা পেশেন্টকে আমি লো ফ্লো অক্সিজেনে রাখবো, লো ফ্লো নেজাল ক্যানুলা যেটাকে আমরা বলতেছি, লো ফ্লো নেজাল ক্যানুলা, রাইট? এলএফএনসি। পেশেন্টের যদি ইমপ্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে আমরা পেশেন্টকে কিসে রাখি? হাই ফ্লো নেজাল ক্যানুলা। এরপরে বলো কোথায় যাব? পেশেন্টের যদি হাই ফ্লো নেজাল ক্যানুলাতে ইমপ্রুভমেন্ট না হয় পেশেন্টকে আমরা কি দিই? সিপ্যাপ বাইপ্যাপ। পেশেন্ট সিপ্যাপ বাইপ্যাপে কোনো ইমপ্রুভমেন্টের লক্ষণ হয়, কি করব? ইন্টুবেশন, রাইট? ইন্টুবেশন মানে ইনভেসিভ ভেন্টিলেশন। এখন আমাকে বলো দেখি, যারা আমার আগের ক্লাস করছে, পেশেন্টকে তুমি ইন্টুবেশন করার পরে পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট নাই, এখন তুমি কি করবা? এটা কিন্তু অহরহ হয়। আমার যে আমি যেখানে রোটেশন করছি 25টা আইসিইউ বেডের ভিতরে 20টা পেশেন্টই ছিল ইন্টুবেশন করে কোনো লাভ হচ্ছে না। পেশেন্টের কন্ডিশন খারাপ তো খারাপই আছে। কেন? সবগুলো কোভিড পেশেন্ট। কোভিড পেশেন্টের লাংস একবার যখন ইনফ্লামড হয় তখন সেটা ব্যাক করা আসলে খুবই খুবই টাফ একটা জিনিস। ওকে, এখন আমাকে বলো দেখি কে বলতে পারে মৃত্তিকা ক্লাস করছো, রাইট? যারা ক্লাস করছো যে ইন্টুবেশনে যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয়, আমি এটাকে বলছি হালকা পাতলা, এটা অন্য একটা ক্লাসে বলছিলাম, অন্য একটা ক্লাসের ভিতরে। ইন্টুবেশনে যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট না হয় তুমি কি করবা? নো ওয়ান। পুরোনো স্টুডেন্ট যারা আছে অ্যাটলিস্ট মৃত্তিকা বলতে পারার কথা। কি করবা? পেশেন্টকে প্রোন পজিশনে রাখবা। ওকে, প্রোন পজিশন সবাই একটু মনে করে রাখো, প্রোন পজিশনে রাখবো। যে পেশেন্টকে দেখতেছো ইন্টিউবেশন করার পরেও পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট নাই, তখন পেশেন্টকে প্রোন পজিশনে রাখবো। ওকে, কেন? পেশেন্টের প্রোন পজিশনে রাখলে পেশেন্টের যত গ্র্যাভিটির জন্য অক্সিজেন সাপ্লাই ভালো হওয়ার কথা, মানে ইমপ্রুভমেন্ট হওয়ার কথা। ওকে, ইন্টিউবেশন করার পরে যখন তোমার উপায় নাই তখন তুমি পেশেন্টকে প্রোন পজিশনে রাখবা। ওকে, প্রোন পজিশন। আচ্ছা, দেন প্রোন পজিশনে তুমি পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট নাই, তারপরে কি করবো ভাইয়া? এরপরে কি ওয়ে আছে? এরপরে কি রাস্তা আছে? ইয়েস, আমেরিকাতে আছে। কি সেটা? পেশেন্টকে নাইট্রাস অক্সাইড দিবে। কোভিড এর পেশেন্টের যারা আইসিইউতে ছিল, বাংলাদেশেও আমি শিওর যে যাই না বাংলাদেশ ইউজ করা হয় এখানে, কারণ নাইট্রাস অক্সাইড যে গ্যাসটা এটা অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক অনেক বেশি এক্সপেন্সিভ। আই ডোন্ট থিঙ্ক যে বাংলাদেশে এটা অ্যাভেলেবল। তাহলে প্রোন পজিশনে রাখার পরে যদি পেশেন্ট ইমপ্রুভমেন্ট না হয় তাহলে পেশেন্টকে আমরা নাইট্রিক অক্সাইড গ্যাস দিই। এখন আমাকে বলো যে পেশেন্টকে আমি নাইট্রিক অক্সাইড গ্যাস দিয়ে দিব, কেন দিব? লাংস ইনফ্লামেশন, হোয়াই উড উই গিভ নাইট্রিক অক্সাইড? কে বলতে পারবে? হু ইজ গোনা টেল মি? Anyone? Why would we give nitric oxide to lungs injury patient, COVID patient? Why? কারণ নাইট্রিক অক্সাইড যেটা করে, কে বলতে পারে দেখি? ভেরি গুড, ভেরি গুড মৃত্তিকান শারমিন, সেটা হচ্ছে পালমোনারি সার্কুলেশনের ভেসোডাইলেশন করে, রাইট? নাইট্রিক অক্সাইড কি করে? তোমাদের তো এটা আরো দ্রুত বলতে পারার কথা। নাইট্রিক অক্সাইড স্মুথ মাসলকে ভেসোডাইলেশন করে সাইক্লিক জিএমপি রিলিজ করার মাধ্যমে। সো পালমোনারি সার্কুলেশনে ভেসোডাইলেশন হবে, রাইট? তো পালমোনারি সার্কুলেশন যদি ভেসোডাইলেশন হয় তাহলে পেশেন্টের ব্লাড ফ্লো কি হবে বলো দেখি? ইমপ্রুভমেন্ট হবে, রাইট? সো পেশেন্টের ফ্লোটা ইমপ্রুভমেন্ট হবে, ইনক্রিজ হবে। আর তোমার কাছে নাইট্রিক অক্সাইড নাই, তোমার হসপিটাল গরিব, তুমি কি দিয়ে কাজ চালাইতে পারো? তুমি ইন্টিউবেশন করার পরে পেশেন্টের ভালো হওয়ার কোনো লক্ষ্য নেই, তুমি কি দিতে পারো? এটা আমি তোমার ক্লাসে বলছি, ভুলে গেছে সবাই। পেশেন্টকে আমি দিতে পারি হচ্ছে ইপোপ্রোস্টেনল, ইপোপ্রোস্টেনল, ইপোপ্রোস্টেনল। এখন আমাকে বলো দেখি কে বলতে পারে হোয়াট ইজ ইপোপ্রোস্টেনল, কি করে ইপোপ্রোস্টেনল? এগুলো আমি বলছি এই জন্য ধরতেছি, নতুন জিনিস হলে ধরতাম না। ইপোপ্রোস্টেনল, ইপোপ্রোস্টেনল। ওকে, সোনিয়া ক্লাস করতেছিল বলে, সোনিয়া এগুলো একবার নোট করছিল আমার যতদূর মনে আছে। ইপোপ্রোস্টেনল। ওকে, সো হোয়াট ইজ ইপোপ্রোস্টেনল এন্ড ইপোপ্রোস্টেনল রোল কে বলবে উইথাউট গুগল সার্চিং? এনিওয়ান?
সব খেয়ে ফেলছে বলা মানে। ইপোপ্রোস্টেনল জিনিসটা কি? ইপোপ্রোস্টেনল হচ্ছে একটা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাগনিস্ট। কি করে? প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ কি বলো? ভেসোডাইলেশন। প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যাগনিস্ট, প্রোস্টাগ্ল্যান্ডিনের কাজ হচ্ছে ভ্যাসোডাইলেশন করা। ওকে, ভ্যাসোডাইলেশন করে কি হবে? ইমপ্রুভমেন্ট হবে। ওকে, ফ্লো ইমপ্রুভমেন্ট। তাহলে ভাইয়া এটা তো কোনো কাজ নাই পেশেন্টের, এখন আমি কি করব? এটাও বলতে পারবো না, ভয়ে নিচ্ছি কারণ সবাই সবকিছু খেয়ে ফেলছো। এখন পেশেন্টকে যেটা করবো সেটা হচ্ছে একমো। একমো ইজ দ্য লাস্ট অপশন ফর আস। হোয়াট ইজ একমো? একমো হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন। ওকে, সো এমব্রো জিনিসটা কি? একমো আমি তোমাদেরকে সোজা বাংলায় বলি। একমো মানে হচ্ছে পেশেন্টের লাংসের ডায়ালাইসিস। ডায়ালাইসিস মেশিন মানে কি ভাইয়া? কিডনিতে যেরকম কিডনি পেশেন্টকে যেরকম ডায়ালাইসিস করি, রাইট? কিডনি ফেলিওর পেশেন্টের মানে কি? ডায়ালাইসিস মানে কিডনির কাজ করতেছে। ঠিক একমো হচ্ছে আমাদের লাংসের ডায়ালাইসিস মানে ভাইয়া, মানে হচ্ছে যখন পেশেন্টের একদমই অবস্থা খারাপ, কোনো উপায় নাই, সিভিয়ারলি ইনফ্লামড হয়ে গেছে পেশেন্টের লাংস, তখন আমরা একমোর ব্যবস্থা করি। একমো হচ্ছে আমার এমন একটা মেশিন, যে মেশিন লাংসের কাজটা করে পেশেন্টের হয়ে, লাংসের কাজটা করে ঠিক ডায়ালাইসিস মেশিনের মতো। ওকে, তো কেন ভাইয়া, কেন এগুলো আমি আরো ডিটেলস কথাবার্তা বলতে চাই। সেটা হচ্ছে একমো মানে হচ্ছে তুমি পেশেন্টকে একটু সময় দিচ্ছ, মানে সে অলরেডি লাইফ সাপোর্টে চলে যাচ্ছিল, মারা যাচ্ছিল, সেই পেশেন্টকে আমি কি করতেছি ভাইয়া, সেই পেশেন্টকে তুমি একটু সময় দিচ্ছ। কেন সময় দিচ্ছ? যেন পেশেন্টের লাংসটা যেন রিকভার করতে পারে, তুমি এই জন্য সময় দিচ্ছ। ওকে, সো আমাদের আমার আমার সময় একটা পেশেন্ট এরকম ছিল, সে খুবই ইয়াং একটা পেশেন্ট, তোমাদের সঙ্গে হয়তো বলছি, তার এজ হচ্ছে 35 ইয়ার্স ওল্ড, তার ওয়াইফ এরকম অ্যারাউন্ড 30 ইয়ার্স ওল্ড। হি ওয়াজ সো ইয়াং, তার তার ওয়াইফ হি ওয়াজ সো স্ট্রং এন্ড সাপোর্টিভ। সো তারা খুব শক্ত ছিল মেন্টালিটি। সো 35 ইয়ার্স ওল্ডের একটা মানুষ, সে অলরেডি তাকে লো ফ্লো ট্রাই করেছে, হাই ফ্লো ট্রাই করেছে, সিপ্যাপ বাইপ্যাপে গেছে, ইন্টুবেশন শেষ, কম্পোজিশন শেষ, নাইট্রিক অক্সাইড শেষ, ইভোস্টোমল শেষ, শেষ ভরসা একমো। ওকে, কোনো কিছুতে পেশেন্টের স্যাচুরেশন ইমপ্রুভমেন্ট হয় না, আর্টেরিয়াল ব্লাড গ্যাস বা এবিজি ইমপ্রুভমেন্ট নাই। তো পেশেন্ট এখন একমো সাপোর্ট দেওয়া লাগবে, সেটা লাস্ট অপশন যেটা ফ্যামিলি চুজ করছে। হ্যাঁ, তো ম্যাক্সিমাম ফ্যামিলি যেটা করে আমেরিকাতে, ইন্টুবিশন করার পর যদি পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়, তারা ট্রাই করতে চায় না, তারা ইউজুয়ালি কনসেন্ট দিয়ে দেয় যে পেশেন্টের আর কিছু ট্রাই করার প্রয়োজন নাই, পেশেন্ট ন্যাচারাল ডেথ হয়ে যায়। ওকে, তো বাট যারা চায় যে তাদের হচ্ছে লাভ ওয়ান্সকে যেভাবে হোক প্রোটেক্ট করতে, তারা তো একমো পর্যন্ত যাবে, তাই না? সেই পর্যন্ত যাওয়ার জন্য আমাদের হসপিটাল অনেক বড় হসপিটাল, ইউনিভার্সিটি হসপিটাল ছিল, বাট একমো ছিল না ওখানে। একমো হচ্ছে খুবই খুবই একটা মডার্ন একটা মেশিন, যেটা অনেক বেশি প্রাইসি। ওকে, জাস্ট যেটা বলছিলাম, একমো হচ্ছে খুবই প্রাইসি একটা মেশিন। হ্যাঁ, সো একমো কিন্তু আমাদের দেশে নাই, অ্যাজ ফার অ্যাজ আই নো, একমো আমাদের দেশে নাই। সো এখন একমো হচ্ছে আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমাদের হচ্ছে যিনি ডক্টর ছিল, যিনি বিভিন্ন হসপিটালে কল দিচ্ছিল আশেপাশে, যে একমো অ্যাভেলেবল আছে এখানে। এখন এখানে খুব মজার একটা জিনিস হচ্ছে, তুমি যখন একটা পেশেন্টকে একমোতে রাখবা, সেই পেশেন্টের একমোতে ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়া কি? মানে পেশেন্ট যদি এরকম হয় যে 10 দিন ধরে অলরেডি ভেন্টিলেশনে আছে, মানে কি, মানে 10 দিন ধরে অলরেডি সিপ্যাপ বাইপ্যাপ এবং ইনটিউবেশনে আছে, তাহলে সে হি অর শি ইজ নট এলিজিবল। মানে কি, তার লাংস ভালো হওয়ার বা রিকভার হওয়ার চান্সেস কম। সো একমো আমি এমন পেশেন্টকে দেব যাকে আমি সেভ করতে পারি। ওকে, মানে একমো মেশিন তো খুবই কম, মনে করো পেশেন্ট আছে 1000, আছে একমো কাছে 10টা, আমি কি করবো? আমি পেশেন্টকে সিলেক্ট করবো যে তার বাচ্চা কার বাচ্চার চান্স সবচেয়ে বেটার, তাকে আমি একমো দেবো। ওকে, তাহলে সেই পেশেন্ট অলরেডি দেখা যাচ্ছে, একটা পেশেন্ট যদি অলরেডি বাইপ্যাপ সিপ্যাপে 5 দিন থাকে, অলরেডি 5 দিন ইনটিউবেশন ইনভেসিভ ভেন্টিলেশনে চলে গেছে, সো হি অর শি উইল নট বি এলিজিবল। ওকে, তো লেস দ্যান 10 ডেজ হতে হবে, বা তারও কম, 8-9 ডেজ এরকম একটা ক্রাইটেরিয়া ছিল, বাট একটা জেনারেল রুল হিসেবে ধরে রাখ। দেন পেশেন্ট কি ইয়াং হতে হবে। ওকে, এই রুলস গুলো অ্যাপ্লাই করা। সো ওই আমরা খুঁজে পাচ্ছিলাম না আশেপাশে কোনো একটা হসপিটালে, এট লাস্ট ফাইনালি খুব সম্ভবত শিকাগো ইউনিভার্সিটি হসপিটালে আমরা একটা একটু মেশিন পাইছিলাম, মানে ফাঁকা ছিল। দেন যে পেশেন্টটাকে এয়ার অ্যাম্বুলেন্স, অবশ্যই ট্রান্সপোর্ট করার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ইউজ করতে হবে, এয়ার অ্যাম্বুলেন্স থেকে ট্রান্সফার করা হয়েছিল। ওকে, সো বিষয়টা হচ্ছে এরকম যে একমো ইজ আওয়ার লাস্ট অপশন। ওকে, আচ্ছা, সো এগুলো অনেক কথাবার্তা বললাম, আই হোপ ডায়াগ্রামে আর কারো কোনো কারো হচ্ছে কনফিউশন নাই। কনফিউশন থাকলে ইউ ক্যান আস্ক মি। এবং যারা লাইভ ক্লাস করতেছে না, তাদের জন্য এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে তারা আমাকে কোশ্চেন করতে পারতেছে না। ওকে, এখান থেকে অনেক 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 কিছু শেখার আছে, অনেক অনেক কিছু শেখার আছে। আচ্ছা, তো চলো এখন আমি যে তোমাকে যে ফিগার গুলো দেখছি, দেখো। তো এই ফিগারটা দেখো, যে লো ফ্লো নাদাল ক্যানুলা, এখানে আমার নোটস, মানে আমি যখন নোটেশন করতাম তখনকার নোটস। হাই ফ্লো নাদাল ক্যানুলা, বাইপ্যাপ সিপ্যাপ, বাইপ্যাপ ইউজুয়ালি হাইপারকার্বিক, সিপ্যাপ ইউজুয়ালি হাইপক্সিক, ইন্টুবেশন, ইন্টুবেশন না হলে আমি পোন পজিশন অথবা নাইট্রিক অক্সাইড, না হলে একমো। ঠিক আছে, জাস্ট দেখাই দিলাম আমি তোমাদেরকে। আচ্ছা, দেন এটা 4টা সিনারিও আছে। হ্যাঁ,
ডাটা সিগন্যাল খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে চাই যে তোমরা খুব বুঝো, খুব ভালো মতো বুঝো। তাহলে মনে করো একটা পেশেন্ট তোমার কাছে আসছে হাইপক্সিয়া নিয়ে, ঠিক আছে? হাইপক্সিয়া নিয়ে। তাহলে ভাই আমার কাছে যদি একটা পেশেন্ট হাইপক্সিয়া নিয়ে আসে, তাহলে আমি আমার ভেন্টিলেশন যে সেটিং এ, ভেন্টিলেটর যে সেটিং এ আমি কিসে ফোকাস করবো মেইনলি বলো? কিসে ফোকাস করবো বলো? ফোকাস করবো মেইনলি অক্সিজেনেশনে, রাইট? তাহলে আমি FiO2 টা বাড়াবো। মেইনলি আমার কাজ হচ্ছে আমি FiO2 টা বাড়াবো অথবা পিপটা বাড়াবো। পিপ মানে কি? পজিটিভ এন্ড এক্সপোর্টেড প্রেসার, তাই না? তাহলে আমাদের পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন যত কম, আমাকে তার পিপটা তত বাড়াতে হবে, 5 থেকে 8, 10 এরকম। তাহলে একটা পেশেন্ট যদি হাইপক্সিয়া নিয়ে তোমার কাছে আসে, তাও তোমার ভেন্টিলেটর সেটিং তুমি মনোযোগ দিবা কোন দিকে? FiO2 তে দিবা অথবা পিপে দিবা। এটা কিন্তু স্টেপ অন স্পেসিফিকের জন্য ইম্পর্টেন্ট। কেন বলতেছি? কারণ এই জন্য বলতেছি যে এটা ভাইয়ার বলার অবশ্যই কারণ আছে, তাই না? তোমার কাছে একটা পেশেন্ট আসবে, বলবে এটা হাইপক্সিক পেশেন্ট, তুমি এই ভেন্টিলেশন ম্যাটিং এ মেশিনে বা তোমার ভেন্টিলেটর সেটিংস এ কি উপায়টা কি হবে, ভেন্টিলেটর সেটিংসটা কি হবে, তখন তোমার অপশন থাকবে যে তুমি ইউ উইল ইনক্রিজ FiO2, ইউ উইল ডিক্রিজ FiO2, ইউ উইল ইনক্রিজ পিপ, ইউ উইল ডিক্রিজ পিপ। তোমাকে জানতে হবে এটা হাইপক্সিয়ার পেশেন্টকে তুমি FiO2 বাড়াবা আর পিপ বাড়াবা। কেন বাড়াবা? একটু আগে বলে ফেললাম যে কেন বাড়াবা, রাইট? তাহলে এখন ঠিক উল্টা আসো, সেটা হচ্ছে কি ভাইয়া? একটা হাইপার অক্সিমিয়া, মানে একটা পেশেন্টের অক্সিজেন টক্সিসিটি ডেভেলপ করছে। একটা পেশেন্ট ইনিশিয়ালি তোমার কাছে হাইপক্সিয়া নিয়ে আসছিল, বাট এখন তার অক্সিজেন টক্সিসিটি ডেভেলপ করছে। তুমি এখন কি করবা? তুমি আইদার তাকে FiO2 টা কমাবা অথবা পিপটা কমাই দিবা। উল্টা, ঠিক উল্টা, হাইপক্সিয়া হাইপার অক্সিমিয়া, ঠিক আছে? ঠিক উল্টা জিনিস। এখন আসো, তাহলে এটা অক্সিজেনের দুইটা সিচুয়েশন গুলো। এখন কার্বন ডাইঅক্সাইডের দুইটা সিচুয়েশন আসে, ওকে? একটা পেশেন্ট হাইপারকার্বিক আর হাইপোকার্বিক। হাইপারকার্বিক মানে পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড রিটেনশন বেশি বেশি হচ্ছে। তাহলে সবসময় মনে রাখবা, যদি পেশেন্টের অক্সিজেন সিচুয়েশনে গরমিল হয়, মানে আইদার হাইপক্সিক অথবা হাইপারক্সিমিয়া, মানে অক্সিজেন টক্সিসিটি, তাহলে তুমি কাজ করবা হচ্ছে FiO2 নিয়ে আর পিপ নিয়ে, ঠিক আছে? যদি তোমার পেশেন্টের কার্বন ডাইঅক্সাইড নিয়ে গরমিল হয়, হাইপারকার্বিক অথবা হাইপারকার্বিক, তারপরে তুমি কাজ করবা কি নিয়ে? রেসপিরেটরি রেট আর টাইডাল ভলিউম নিয়ে, ঠিক আছে? টিল ডেথ মনে রাখবা, এই কথা তোমাকে কেউ বলবে না, মনে রাখো, আমি ছড়া। তো টিল ডেথ মনে রাখবা। তো হাইপারকার্বিক মানে কি? তুমি পেশেন্টকে কি করবা? পেশেন্টে তুমি চাও যে রেসপিরেটরি রেটটা বাড়াই দিবা, রাইট? তাহলে পেশেন্টে কার্বন ডাইঅক্সাইড রিমুভ হবে। তাহলে রেসপিরেটরি রেট বাড়াই দিবা অথবা টাইডাল ভলিউম বাড়াই দিবা। তাহলে যেন তার কার্বন ডাইঅক্সাইডটা বেশি বেশি রিমুভ হতে পারে, রাইট? তাহলে একটা পেশেন্ট তোমার কাছে আসছে, তার কার্বন ডাইঅক্সাইড খুবই কম, হাইপোকার্বিক, রাইট? কার্বন ডাইঅক্সাইড খুবই কম, কি সেটা? রেসপিরেটরি অ্যালকোহলিসিস। তাহলে তখন তুমি পেশেন্টকে কি করবা? রেসপিরেটরি রেট কমাই দিবা অথবা টাইডাল ভলিউম কমাই দিবা। আর আমাকে বলো, তোমাকে বুঝছো এই চারটা সিচুয়েশন? তুমি তোমার লাইফে চারটা সিচুয়েশন দেখবে, এই চারটা সিচুয়েশন বাড়াতে কিন্তু যাওয়ার কিছু নাই, রাইট? তোমার এক্সামে তুমি চারটা সিচুয়েশনই পাবা, এই চারটা সিচুয়েশন তুমি পাবা এবং তোমাকে বুঝে বুঝে অ্যান্সারটা চুজ করতে হবে। তোমাকে বুঝতে পারছো আমার এই কথাটা, ডায়াগ্রামটা? এই চারটা সিচুয়েশন চারটা বুঝতে পারছো? যে আজকে ক্লাস যারা বুঝছে তারা চারটা সিচুয়েশন বুঝতে পারবে, স্বাভাবিক। আমাকে জাস্ট লেট মি নো ক্লিয়ার কিনা, আমি প্রশ্ন আছে কিনা, আমাকে জাস্ট লেট মি নো। কেন FiO2 বাড়াচ্ছি কমাচ্ছি, বা কেন রেসপিরেটরি রেট বাড়াচ্ছি কমাচ্ছি, এনি কোশ্চেন ঢুকছে মাথার ভিতরে? আচ্ছা, বাড়ানো কমানো হিসাবটা কিভাবে করে? ভেরি গুড জানা, ভেরি গুড। খুব ভালো একটা প্রশ্ন করছো যে যে ভাইয়া তাহলে আমি লাইক পিপ প্রেসারটা যে 8 থেকে আমি কখন 6 দিব, 6 থেকে কখন 4 দিব, 4 থেকে কখন 2 দিব, বা আমি FiO2 যে আমি কিভাবে কমাবো, রেশিও কি, যে আমি কি 100 থেকে 60 নিয়ে আসতে পারবো কিনা, এইটা একটা খুব সুন্দর রুলস আছে। যে রুলসটা এখন তোমার জানার কোনো প্রয়োজন নাই। এটা অবশ্যই আমাদের কোর্স শেষ হওয়ার পরে ইনডেপথ যদি কখনো পার্সোনালি জানতে চাও, আমি অবশ্যই সেটা নিয়ে আলাদা করে ক্লাস দেবো। কারণ এখন জানাতে চাই না এই জন্য, এখন এগুলো জানাতে চাইলে যেগুলো লাগবে সেগুলো সব ভুলে যাবা, ওকে? সো এটা অবশ্যই একটা রুলস আছে, বাট এগুলো আগে জানতে হবে। এগুলো যদি জানতে পারো তো অবশ্যই এগুলো তুমি শিখতে পারো। সো এটা আগে রেসপিরেটরি সিস্টেম শেষ করো, পরে যখন আমাদের কোর্স শেষ হয়ে যাবে তখন আমি বাইরের কিছু তোমাদেরকে, লাইক যখন তোমাদেরকে শুধুমাত্র সোলারলি ইওয়াল করাবো, আমার একটা প্ল্যান আছে, যখন আমি টোটাল কোর্সটা শেষ করে ফেলবো ইনশাল্লাহ, মানে একবার শেষ করে ফেলবো, সবার জন্য একবার শেষ হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে শুধুমাত্র ইওয়াল সলভ করাবো, ঠিক আছে? তখন এরকম এক্সট্রা জিনিস যেগুলো তোমাদের লাগবে না স্টেপ 1 স্টেপ 2 তে, তার বাইরেও আমি পড়াবো। লাইক তোমাদের কাছে যেটা পড়াইছি সেটা আমি স্টেপ 1 এর জন্য এনাফ, স্টেপ 2 এর জন্য এনাফ। বাট তুমি কিভাবে চেঞ্জ করবা প্রেশারটা, সেগুলো রুলস একটু কমপ্লিকেটেড, বাট সেগুলো রুলসও আছে। এটা আমি তোমাদেরকে চাচ্ছি না যে এখন তোমার জানো, কারণ জানলে বাকি সবগুলাই লাইক গবলেট পিছিয়ে ফেলবো এবং পোলাপান তখন ইন্টারেস্ট হারাই ফেলবে, তাই না? বিষয় হচ্ছে এরকম। বাট ইয়া, সেগুলো রুলস আছে, সেগুলো একটা রুলস মেনে আমরা ইয়া করি, মেনটেন করি, ঠিক আছে? বাট ইনিশিয়ালি তুমি বুঝতেছো যে বাড়াতে হবে না কমাতে হবে, এটা তোমাকে জানলেই হবে। যে একটা পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন ভালো হচ্ছে, তাহলে তুমি কি করবা? FiO2 কমাবা না বাড়াবা, এটা জানলেই মোর দেন এনাফ, ওকে, তোমাদের লেভেলে। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো প্রশ্ন করছো যারা। তাহলে এখন দেখো আমি কিছু ক্লিনিক্যাল সিনারিও তোমাদেরকে দেখাই, ওকে? দেখো, তো এটা হচ্ছে লাইক আমার রোটেশনের, আমি প্রতিদিন গিয়ে আমার পেশেন্টের যে সিনারিও গুলা সামারি আছে সেটা নিয়ে নিতাম। সো লেখা আছে, পাশে লেখা আছে দেখো আলী, মানে ডক্টর আলীর পেশেন্ট ছিল এটা। তো কি হচ্ছে, পেশেন্টের রুম নাম্বার 216,
পেশেন্টের নাম হচ্ছে এই যে এটা, পেশেন্ট হচ্ছে কোভিড পজিটিভ, ওকে, পেশেন্টের হচ্ছে পালমোনারি এম্বোলিজম আছে পি। আচ্ছা, পেশেন্টের সিচুয়েশন কি দেখো, স্ট্যাটাস কি দেখো, সেটা কি ভাইয়া? যে পেশেন্টের সিচুয়েশন হচ্ছে দেখো, পেশেন্ট অপটিফ্লোতে আছে। অপটিফ্লো মানে কি? পেশেন্ট হাই ফ্লোতে আছে, ঠিক আছে, মানে এখনো পেশেন্টের ভেন্টিলেশনে যায়নি, ভেন্টিলেশনের প্রয়োজন হয়নি, তাই না? যদি হাই ফ্লোতে স্যাচুরেশন ভালো ইমপ্রুভ না হয় তাহলে তখন আমরা ভেন্টিলেশনে যাব। দেখো তোমাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি, পেশেন্টের স্যাচুরেশন 94%, এই জন্য এখন ভেন্টিলেশন যাওয়ার প্রয়োজন হয়। যদি এখানে 84 থাকতো তাহলে আমরা পেশেন্টকে অবশ্যই ভেন্টিলেশন দিতাম, রাইট? পেশেন্টকে কি রাখা হচ্ছে দেখো, FiO2 কত, FiO2 50%, ওকে, দেখো 40 লিটার অবলিক 50%, মানে হচ্ছে পেশেন্টের ভলিউম কত, ফ্লো কত, 40 লিটার পার মিনিট, এন্ড আমাদের FiO2 কত 50%, ঠিক আছে। আর পেশেন্টকে কি মেডিকেশন রাখা হয়েছে, ভেলিট্রি। ভেলিট্রি কি? ভেলিট্রি হচ্ছে ইপ্রোপোস্টেনল, মানে নাইট্রিক অক্সাইড। আচ্ছা, দেন পেশেন্টের মেডিকেশন কি কি আছে, কোভিড মেডস, যে রেমডেসিভির, যে টসি, টসি মানে কি, টসিলিজুমাব। টসিলিজুমাব পেশেন্ট রিফিউজ করছে, নিবে না সে। ডেক্সামেথাসোন, ওকে, স্টেরয়েড আমরা ইউজ করি কোভিড পেশেন্টের। কোভিডের ট্রিটমেন্ট কি বলবো, কোভিডের ট্রিটমেন্টই হচ্ছে মেইনলি স্টেরয়েড। স্টেরয়েড ছাড়া কোনো কিছু এখন পর্যন্ত খুব ভালো রেসপন্স পাওয়া যায়নি। স্টেরয়েড ইজ এভরিথিং, ঠিক আছে, স্টেরয়েড এন্ড টসিলিজুমাব, এই দুটাই মেইনলি পেশেন্টের কোভিডের ট্রিটমেন্ট, স্টেরয়েড এন্ড টসিলিজুমাব। দেন পেশেন্টের দেখো সিগনিফিকেন্ট ওভারনাইট ইভেন্টস, মানে ডক্টর তো রাতে চলে গেছে, সেই ডক্টর যখন পরের দিন সকালে রাউন্ডে আসে, রাতে কি কোনো ইভেন্ট হচ্ছে কিনা সিগনিফিকেন্ট, যেটা তার মনোযোগ আকর্ষণ করবে, হয় না এরকম কিছু, ওকে। আচ্ছা, তারপরে পেশেন্টের যে ভাইটালস গুলো আছে সেগুলো লেখা এখানে। আচ্ছা, তারপরে পেশেন্টের ল্যাব দেখো, এই যে অ্যালবুমিন 3.4, ডি ডাইমার, সিআরপি মানে হচ্ছে সিআরপি লেভেলটা, ওকে। আচ্ছা, দেন পেশেন্টের ফলো আপ কি কি প্ল্যান করব, সেটা হচ্ছে পেশেন্টের ফলো আপ হচ্ছে মানে অর্ডার, লাইক তুমি একটা পেশেন্ট, তুমি একটা ডক্টর, তুমি তোমার ডিউটি থেকে চলে যাচ্ছ, তো তুমি নেক্সট যে ডক্টর আসবে শিফট, তার জন্য কি অর্ডার রেখে যাচ্ছে? তার জন্য অর্ডার রেখে যাচ্ছে যে ডিক্রিজ ভ্যালিডিটি টু 80, মানে তোমার ডোজটা ভ্যালিডিটি কমাতে হবে, যদি পেশেন্ট ইমপ্রুভ করতেছে, ঠিক আছে। আচ্ছা, সো আরেকটা দেখাই, দেখো, দেখো, তো পেশেন্টে একটা পেশেন্ট ডিএনআর মানে ডু নট রিসাসিটেট, মানে কি, মানে এই পেশেন্ট যদি ডিটেরিওরেট করে তাহলে তাকে আমরা সিপিআর দিব না, ওকে। যেসব পেশেন্টের, আমরা যখন একটা পেশেন্ট আসে হসপিটালে আমেরিকাতে, তখন আমরা কাজ করি, তো তুমি তোমার তোমার স্ট্যাটাস কি, মানে তোমার স্ট্যাটাস কি ফুল কোড, না তোমার স্ট্যাটাস ডিএনআর, মানে কি ভাইয়া? ফুল কোড মানে হচ্ছে একটা পেশেন্ট চায় যে সবকিছু তাকে করা হোক বাঁচানোর জন্য, সেটাকে আমরা বলি ফুল কোড। আর একটা পেশেন্টের ডিএনআর মানে হচ্ছে পেশেন্টকে রিসাসিটেট করা যাবে না যদি খারাপ হয়ে যায়। তো পেশেন্টের রুমে একটা বোর্ড থাকে লেখা, হোয়াইট বোর্ড, ওখানে লেখা থাকে আইদার দিস পেশেন্ট ইজ ডিএনআর অর দিস পেশেন্ট ইজ ফুল কোড, ওকে। আচ্ছা, সো পেশেন্ট কোভিড পজিটিভ, পেশেন্ট ভেন্টেড, এই যে দেখো ভেন্টেড মানে হচ্ছে ভেন্টিলেশনে আছে, 99 মানে হচ্ছে এরকম 9 তারিখে, 9 মাসে, মানে সেপ্টেম্বরের 9 তারিখে খুব সম্ভবত হচ্ছে। আচ্ছা, পেশেন্টের দেখো রেসপিরেটরি রেট 26, এটা বলা হচ্ছে রেসপিরেটরি রেট 26। আচ্ছা, 55% হচ্ছে FiO2, 22/10 কি, 22 হচ্ছে পেশেন্টের আইপ্যাপ এন্ড ইপ্যাপ, ওকে, পেশেন্টের আইপ্যাপ এন্ড ইপ্যাপ। আচ্ছা, ভেন্টেড মানে এখানে পেশেন্টের কি হচ্ছে, এটা নন ইনভেসিভ ভেন্টিলেশন, রাইট? দ্যাটস আ নন ইনভেসিভ ভেন্টিলেশন। যদি দেখো আইপ্যাপ এন্ড ইপ্যাপ দেখে বুঝতে পারছো এটা নন ইনভেসিভ ভেন্টিলেশন, ঠিক আছে। ইন্টুবেশন করলে এখানে লেখা থাকছে ইন্টুবেটেড, নন ইনভেসিভ ভেন্টিলেশন। তাহলে পেশেন্টের আইপ্যাপ এন্ড ইপ্যাপ, আইপ্যাপ 22, ইপ্যাপ 10, রেসপিরেটরি রেট 26, FiO2 50%, ওকে, 55%। আচ্ছা, স্যাচুরেশন 96%, দেখছো তো ভালো আছে পেশেন্ট, এই জন্য তাকে ইন্টুবেশন করা হয়নি, যদি খারাপ হয়তো ইন্টুবেশন করতে হতো। এবিজি মানে আর্টেরিয়াল ব্লাড গ্যাস দেখো, দেখো, ওকে। আচ্ছা, দেন পেশেন্টকে কি কি হচ্ছে ড্রিপস দেওয়া হয়েছে। ড্রিপস মানে কি, ড্রিপস মানে কি, মেডিকেশন মানে কি, ড্রিপস মানে পেশেন্টকে যেগুলো কন্টিনিউয়াস আইভি রুটে দেওয়া হয় যেসব ড্রাগ, সেগুলোকে ড্রিপস বলি। তাহলে পেশেন্ট যেহেতু ভেন্টিলেশনে আছে, তো পেশেন্টকে ইউজুয়ালি আমরা কি দিব, ফেন্টানাইল, হেপারিন। হেপারিন মানে কি, অ্যান্টাইকোয়াগুলেন্ট। কোভিড এর পেশেন্টকে অ্যান্টাইকোয়াগুলেন্ট দেওয়া হয়, যে ডি ডাইমার লেভেলটা অনেক বেশি থাকে, পার্মানেন্ট এম্বোলিজম রিস্ক যখন বেশি থাকে তখন দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, সো ভার্সেড, লিভো, এগুলো হচ্ছে সব ড্রাগের ট্রেড নেম, বুঝতেই পারতো, সেগুলো সব ড্রাগের ট্রেড নেম। ভেসো, ওকে, ভেসো মানে হচ্ছে ভেসোপ্রেসার, পেশেন্টের ব্লাড প্রেশার কম, তাকে ভেসোপ্রেসার দিচ্ছি আমরা, দ্যাটস ইট। সেগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, এগুলো জাস্ট আছে মেডিকেশনের তোমার হচ্ছে ট্রেড নেম, ওকে। আচ্ছা, দেন পেশেন্টের হাইড্রোকর্টিসন মানে আমরা হচ্ছে স্টেরয়েড দিচ্ছি, প্লাস সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট করার জন্য একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সেফাজোলিন, ল্যাসিস দিচ্ছি, ওকে, ডায়াবেটিক্স। আচ্ছা, কোভিড মেডস এগুলা। আচ্ছা, তাহলে এখন এই পেশেন্ট এর হচ্ছে এই যে দেখো ল্যাব ভ্যালু, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ক্রিয়েটিনিন, ডাইমার, হ্যান এগুলো শুরু করে লেখা যাচ্ছে, ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে চলো আরেকটা পেশেন্ট দেখি। এই যে পেশেন্ট দেখো, একটা কোভিড পজিটিভ, ফুল কোড, ভেন্টেড বাই এত তারিখে, তার হচ্ছে 26 রেসপিরেটরি রেট, তার হচ্ছে 380 হচ্ছে টাইডাল ভলিউম, ঠিক আছে, 100% তার FiO2 100% চলতেছে, খেয়াল করো।
তার হচ্ছে স্যাচুরেশন অক্সিজেন 86 to 90%, খারাপ, খুব একটা ভালো না, তাকে নাইট্রিক অক্সাইডও দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা। এই যে প্রোপোফল, প্রপ মানে কি? প্রোপোফল মানে পেশেন্টকে সিডেট করে রাখা হয়েছে। ফেন্টানাইল মানে হচ্ছে অপিওয়েড মানে অ্যানালজেসিক, পেশেন্টকে পেন রিলিফ হওয়ার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, রেমডেসিভির দেওয়া নট অ্যাপ্রোপ্রিয়েট কেন? কারণ পেশেন্ট যদি কোভিড সিমটমে 10 দিন পার হয়ে যায় তাহলে আমরা তাকে রেমডেসিভির দিই না। ওকে, মানে আমেরিকার ট্রিটমেন্ট, এটা গাইডলাইন। ওকে, বাংলাদেশে সব ফলো করা হয় না, কিন্তু বাংলাদেশে যার ইচ্ছা যে যার ইচ্ছা মতো দেয় মেডিকেশন। আচ্ছা, জাস্ট আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে আসলে কিভাবে আইসিইউ সেটিং মেনটেন করা হয়। আই হোপ তোমাদেরকে দিতে পারতেছি আইডিয়াটা। আচ্ছা দেখো, একটা পেশেন্ট ইন্টারেস্টিং কেস দেখো, যে বলতেছে যে পেশেন্ট এক্সটুবেটেড এন্ড রিইনটুবেটেড, মানে কি ভাইয়া? দিস ইজ সুপার হাইয়াল, দিস ইজ সুপার ইন্টারেস্টিং। একটা পেশেন্ট তোমার কাছে আসছে খুব খারাপ অবস্থায়, তুমি অপটিফ্লোতে রাখলা, হ্যাঁ, অপটিফ্লোতে রাখার পরে একটা পেশেন্ট তোমার কাছে আসলো, কি করবো ভাইয়া? ইনিশিয়ালি অপটিফ্লো দিলা, অপটিফ্লো মানে হাই ফ্লো, অপটিফ্লো দিলা, পেশেন্ট ডিটেরিয়েট করছে, তুমি কি করলা? নন ইনভেসিভ দিলা, পেশেন্ট আরো খারাপ, কি করলা? ইন্টুবেশন করলা, রাইট? এখন 2 দিন ভেন্টিলেশন রাখার পরে দেখলা যে পেশেন্টের ইমপ্রুভমেন্ট হয়েছে, রাইট? তো পেশেন্টের ইমপ্রুভমেন্ট হলে তুমি কি করবা? ভেন্টিলেশন থেকে খুলে ফেলবা, তাই না? তাহলে ভেন্টিলেশন থেকে উইন করা, সেটাকে আমরা বলি এক্সটুবেটেড, এক্সটুবেটেড। ওকে, ভেন্টিলেশন থেকে পেশেন্টকে তুলে ফেলছে, ভেন্টিলেটর পেশেন্ট থেকে এক্সটুবেটেড করার পরে আমরা কি করি ভাই? আমরা কি পেশেন্টকে বাসায় ছেড়ে দিব? না, অবশ্যই না। এক্সটুবেটেড করার পরে পেশেন্টকে আমরা ব্রিদিং ট্রায়াল দেওয়ার জন্য বলে, যে দেখা যায়, দেখি যে পেশেন্ট একা একা ব্রিদিং হচ্ছে, তার অক্সিজেন মেনটেন হচ্ছে কিনা, কোনো রকম সাপোর্ট ছাড়া, ঠিক আছে? সেগুলো ব্রিদিং ট্রায়াল। আচ্ছা, ওই সময় যদি পেশেন্ট আরো খারাপ হয়ে যায়, যে ভালো ছিল, একা একা যখন ব্রিদিং এর কথা বলা হয়েছে তখন পেশেন্ট আরো খারাপ হয়ে যাচ্ছে, তখন তোমাকে কি করবা? তখন সেটা খুবই খারাপ সাইন, তখন পেশেন্টকে আবার ইনটুবেট করা হয়, আবার সেটাকে আমরা বলি রিইনটুবেটেড, ঠিক আছে? তো এখানে দেখো লেখা আছে কথাটা, এক্সটুবেটেড এন্ড রিইনটুবেটেড। ওকে, স্যাচুরেশন 91%। আচ্ছা, প্রোপ মানে প্রোপাফল, ফেন্ট মানে ফেন্টানাইল। ওকে, এনএস মানে নরমাল স্যালিন। দেখো, সেফাজোলিন দেওয়া হয়েছে, ল্যাসিস দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক এন্ড ডায়াবেটিক্স। কোনো নিউ অর্ডার আসে নাই রাতে, লেখা আছে নো নিউ অর্ডারস অফ ওভারনাইট ইভেন্টস। আচ্ছা, এই পেশেন্টের ল্যাব টেস্ট, ঠিক আছে, দ্যাটস ইট। সো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই। দেখো, একটা পেশেন্ট ট্যামিনেন, সো ট্যামিনেনের কি হয়েছে? তুমি তাকে আমি অপটিফ্লোতে রাখছি 35 মানে কি? মানে পেশেন্টের 35% অক্সিজেন দিছি 35 লিটার পার মিনিটে। ওকে, ভলিউম আর পার্সেন্টেজ, স্যাচুরেশন ভালো আছে, এই জন্য তাকে ভেন্টিলেশন রাখার প্রয়োজন হয়নি। আচ্ছা, তার মোটামুটি ইনভেস্টিগেশন সবকিছুই ভালো। ওকে, আচ্ছা, আর কি দেখানোর প্রয়োজন আছে দেখি। আচ্ছা, সো মোটামুটি এই হচ্ছে অবস্থা। এখন আমাকে বলো যে তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে কিনা। আই হোপ আমি তোমাদেরকে ক্লাস শেষ করতে পারছি, আমার এর চাইতে বেশি কিছু আর আসলে বলার নাই। মানে অক্সিজেন থেরাপি তোমাদেরকে যেরকম ডিটেলস, ইভেন আমি তোমাদেরকে ক্লিনিক্যাল সিনিয়রও দেখালাম, এর চাইতে তো বেশি পসিবল না, তাই না? সো এখন দায়িত্ব হচ্ছে তোমাদের, দায়িত্ব তোমাদের বলতে তোমরা খুব ভালো মতো পড়াশোনা যদি করো, তাহলে এখন হচ্ছে এটা তোমার উপরে যে আসলে তুমি কেমন ফিজিশিয়ান হবে। আমার আসলে আর কিছু করার নাই, আমি আমার দিক থেকে তোমাদেরকে সবকিছুই দিচ্ছি বা সবকিছু দিচ্ছি। তোমাদের অক্সিজেন থেরাপি না পড়াইলেও পারতাম, রাইট? এটা আমি না পারলেও পারতাম। আমি পড়া কেন আমি রেখে মানে লাইক পড়াচ্ছি কেন? কারণ আমি নিজের কাছে লাইক আমার যে দায়বদ্ধতা আছে সেখান থেকে আমি অনেস্ট, সুপার অনেস্ট, যতটুকু পড়ানো উচিত। আমি তো শুধু স্টেপ ওয়ানের জন্য তোমাদেরকে পড়াই না, তাই না? আমি তো জানি যে তোমরা সেখানে সবাই স্টেপ ওয়ান দিবা না, আমি সেটা এক্সপেক্ট করি না, এবং সেটা পসিবল না। ওকে, সেখানে হয়তো ম্যাক্সিমাম 20% স্টুডেন্ট স্টেপ ওয়ান দিবে, সবাই এখানে এমআরসিপি দিবে অথবা বাংলাদেশে থাকবে। ওকে, সো সবার মেইন বিষয়, তুমি যেখানেই থাকো না কেন, আলটিমেটলি বিষয়টা হচ্ছে তুমি যদি একজন লাইক তোমার জন্য ডিপ্রেশন না আসে মেডিকেল সায়েন্স দিয়ে, তুমি যেই ইয়ারে পড়ো, ফাইনাল ইয়ারে পড়ো, মানে তোমার ফাইনালে যতটুকু জানা উচিত তুমি সেটুকু জানো কিনা, এটা হচ্ছে আমি ইনশিওর করতে চাই। তুমি থার্ড ইয়ারে পড়ো, তোমার থার্ড ইয়ারে যতটুকু জানা প্রয়োজন তুমি ঠিক ততটুকু জানো কিনা। ওকে, তো এগুলো আমেরিকার পোলাপান থার্ড ইয়ারে শিখে, মানে যেগুলো তোমাকে আজকে শেখালাম অক্সিজেন থেরাপি, থার্ড ইয়ারে উঠে যখন রোটেশন করে তখন শুরু। বাট আমাদের তো আসলে আইসিইউ, আমরা যখন ওয়ার্ডে যাই, তুমি চিন্তা করো, দেখো মজার জিনিস তোমাদেরকে এটা বলি, মজার সিনারিও, হ্যাঁ, এটা আমি ভাবতেছিলাম ওই দিন। সেটা হচ্ছে আমরা থার্ড ইয়ার মেডিসিন শুরু করি, মনে করো থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ার। থার্ড ইয়ারে 2 মাস, ফোর্থ ইয়ার 2 মাস, ফাইনাল ইয়ার 2 মাস, তাহলে 6 মান্থ আমরা মেডিসিন নোট করি, তাই না, ইন টোটাল। তুমি আমাকে বলো 6 মান্থের মেডিসিন নোট যে তুমি করো, তুমি এক্সামিনেশন ছাড়া কি শিখো? মানে এক্সামিনেশন ছাড়া আমাদের স্যার আমাদের কি শিখায়? টিচার আমাদের কিছু শেখায়? কিছুই শেখায় না। কিন্তু এই এক্সামিনেশন শিখতে লাগে 2 দিন, মানে যারা সারা জীবন অডে জানে তারা প্রফের আগে, ফাইনাল প্রফের আগে 2 দিন অডে গিয়ে পাস করে। মানে এটা কি একটা সার্কাস না? এটা টোটাল একটা সার্কাস। তোমার ওয়ার্ডে যতটুকু শেখা প্রয়োজন সেটা শিখতে 2 উইকস লাগে, 2 উইকস। সেটা একটা নির্দিষ্ট সিস্টেমের ভিতরে থাকা লাগবে। আমেরিকায় এক একটা ওয়ার্ড হয় 2 উইকস, মানে 2 উইকস রোটেশন হয়। মানে কি?
মানে তারা ফার্স্ট ইয়ার এন্ড সেকেন্ড ইয়ারে কোনোদিন কোনো ওয়ার্ড করে না, তোমরা জানো কি যায় না। আমেরিকাতে কিন্তু স্টেপ 1 দেওয়ার আগ পর্যন্ত, স্টেপ 1 দিতে হয় সেকেন্ড ইয়ারের শেষে। স্টেপ 1 দেওয়ার আগে কেউ হসপিটালে ঢুকতে পারে না। স্টেপ 1 পাস করে হসপিটালে ঢুকবে থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে তারা সব যত রোটেশন আছে, লাইক যতগুলো ব্রাঞ্চ আছে সব 2 উইকস করে করবে এবং ওইটাই শেষ। ফোর্থ ইয়ারে কিছু ক্লিনিক্যাল ক্লাস আছে, স্টেপ 2 দিয়ে ফোর্থ ইয়ারে থাকতেই রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে সিস্টেম। তারা আমাদের চেয়ে কত বেশি কম্পিটেন্ট 2 উইকস রোটেশন করে, ঠিক আছে? বিষয় হচ্ছে এরকম। আর ওই যে 2 উইকস রোটেশন করে তারা কাজের জিনিস করে। তো তোমাকে কিন্তু আগে থাকতে হবে তোমার নিজের ইচ্ছার উপরে। তুমি যদি তোমাকে বলো যে ভাই আমাদের সিস্টেম এরকম, সেটা তোমার সম্পূর্ণ নিজের দোষ। তুমি যদি নিজের চেঞ্জ না হতে চাও, তোমাকে কেউ চেঞ্জ করতে পারবে না কখনো। ওকে, এটা সত্যি কথা। তো তুমি আজকে পুরো দুনিয়া ওপেন। তুমি তুমি যদি বলো যে ভাই আমাকে গাইডলাইন দেওয়ার কেউ নাই, সেটা তোমার ব্যর্থতা। তুমি ফার্স্ট ইয়ারে যখন পড়ছো তখন তো ইউটিউব দেখছো, রাইট? ইউটিউবে সারাদিন পড়ে থাকো, তো ইউটিউবে কিন্তু দেখতে পারো না যে আমেরিকান স্টুডেন্টরা কি পড়ে? অবশ্যই দেখতে পাবো। ডিপেন্ড করে টোটাল তোমার নিজের উপর। সো এতদিন যে ভুলটা করছো এখন সেটা কম্প্রোমাইজ করার সময় আসছে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম এনিমোর। ওকে, সো আমরা নেক্সট ক্লাস 27 তারিখ ইনশাআল্লাহ, 27 তারিখে আমরা লিন্ডা থেকে পড়বো, ঠিক আছে? লিন্ডা থেকে পড়বো। তো সবাই লিন্ডা কিনে ফেলবো যারা কিনো নাই, আর যারা যারা কিনছে তারা সামনে রাখবা। আমরা রেজিস্ট্রেশনের মেকানিজম শুরু করবো ফিজিওলজি। তাহলে আজকে পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমি 1 মিনিট থাকতেছি। যদি কারো প্রশ্ন থাকে অ্যান্সার দিব, না হলে আজকে পর্যন্ত গুড নাইট। ওকে, এনি কোশ্চেন? আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন নেই, তাই না? তাহলে আল্লাহ হাফেজ সবাই। হ্যাঁ, গুড নাইট এভরিওয়ান, ভালো থাকো সবাই, বাই।